আসসালামু আলাইকুম। সবাইকে বিজয়ের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দেশের সার্বিক পরিস্থিতি কি চলছে, কোন দিকে যাচ্ছে সেটা জানার জন্য আমাদের সাথে ২ জন সম্মানিত অতিথি আছেন। আ ঢাকা থেকে যুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল জনাব মোহাম্মদ আব্দুল হক এবং নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে আছেন আ আ যুক্তরাষ্ট্রের ১ম বাংলাদেশী অ্যা অ্যাটর্নি যিনি নিউ ইয়র্কে বসবাস করেন, জনাব অ্যাটর্নি শেখ সেলিম। আপনাদের ২ জনকেই ধন্যবাদ জানাই। আমরা শুরুতেই ঢাকা থেকে পরিস্থিতিটা একটু শুনে আসি কি, শোনার পরে আমরা আ বলতে পারবো কি অবস্থা। তবে যাওয়ার আগে আমি জনগণের উদ্দেশ্যে একটু আ একটা ভিডিও দেখাতে চাই। আমি আমার ভিডিওটা যদিও ও করতে পারছি না। কারণ আমার এডিটরের সাথে আমার যোগাযোগ করতে সমস্যা হচ্ছে। এটা ডাউনলোড দিয়ে যে করব, Google লিংক পাঠাবেন না? Google লিংক পাঠায়েন। ইয়ে না। তো যাই হোক, সেই ইয়েটা আমরা ফোনে একটু দেখে আসি যে সেনাবাহিনী মিরপুরে ছাত্রদের সাথে মিলেমিশে একাকার। পুলিশ এবং আ আ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, বদমাশ লীগ যেইদিকে আছে সেইদিকে আ বন্দুক উঁচিয়ে তারপরে সেনাবাহিনী গুলি করার দৃশ্য এখানে আমরা দেখেছি। তো ফুটেজটা একটু আমরা দেখে আসি। এটা শুধু একটা না, আরো এক জায়গায় সেনাবাহিনী ওই জায়গাটা আমি ঠিক করতে পারিনি। এখন আমরা যে ভিডিওটা দেখলাম সেটা মিরপুর ১০ নম্বরে ছিল। আর এইটা হচ্ছে আরেকটা জায়গার ফুটেজটা আমরা একটু দেখে আসি। ঠিক আছে, গুড, আলহামদুলিল্লাহ, গুড নিউজ, গুড নিউজ। ওই দিকটাতে পুলিশ এবং ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন আছে। এই দিকের যে জনগণ এগুলো হচ্ছে ছাত্ররা, সাধারণ বাংলাদেশিরা। যাই হোক, আমি ফুটেজটা আসলে করার আগেই আমরা লাইভে ঢোকার ঠিক আগ মুহূর্তে আমার চোখে পড়লো আমার আমার ওয়াইফ পাশের থেকে সে আমাকে ভিডিওর লিঙ্কটা দিল। যাই হোক, এখন কর্নেল হক ভাই, আমরা আগে একটু শুনে আসি দেশ থেকে, তারপর সেলিম ভাইয়ের কাছে যাই। কি অবস্থা? সারাদিন আপনি অনেক ব্যস্ততার ভিতরে ছিলেন, বিভিন্ন মিটিং টিটিং হয়েছে।
সেনাবাহিনীর হুঁশ কি ফিরল কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সর্বপ্রথম আমি জনাব ইলিয়াস সাহেবকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার চ্যানেলে কথা বলার। একই সাথে আমি আন্তরিকভাবে খুবই আমি খুব ভালো ফিল করছি যে আমাদের আমেরিকায় একজন অ্যাটর্নি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। বাংলাদেশের একটা গর্ব জনাব শাইখ সেলিম ভাই। আমিও খুবই আনন্দিত। আই এম ভেরি হ্যাপি টু সি ইউ in this program. You are very much concerned about the situation of your motherland. That is very positive. একই সাথে ভাই একটু বলে নেই, সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। সেলিম ভাইয়ের সাথে কালকে কথা হচ্ছিল, বুঝছেন? তো আমরা মানে সেলিম ভাই যেই চিন্তাটা করছে, কালকের অবস্থাটা তো একটু অন্যরকম ছিল। যদি কোনোভাবে শেখ হাসিনা যদি এই পরিস্থিতি যদি সে আরো কঠোর হতে চেষ্টা করে, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে এখানে যে ইন্টারন্যাশনাল কোর্ট আছে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। সেটা নিয়েও সেলিম ভাই কথা বলবে আজকে। জি। তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, বাংলাদেশের প্রতিটি নাগরিক, দেশপ্রেমিক নাগরিক আজকে সারা বিশ্ব জুড়ে যারা আছেন সবাই মিলে যে পরিস্থিতি চলছে, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ওয়াকিবহাল আছেন। সরকার তাদের জোচ্চুরির মাধ্যমে যদিও ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে কিছুক্ষণ পর পর, অথবা স্লো করে দিচ্ছে, সামাজিক মাধ্যমগুলো, মিডিয়াগুলো তারা বন্ধ করে রাখছে, কিন্তু তারপরেও আজকে যারা আন্দোলনরত আছেন তাদের মেধা এত বেশি যে তারা তাদের বিভিন্ন মেধা দিয়ে আজকে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে দেশের মানুষের মাধ্যমে দেশের মানুষের হত্যাকাণ্ড। ইলিয়াস ভাই, বাংলাদেশটা একটা এখন ভলক্যানোর উপর দাঁড়িয়ে আছে, একটা ভূমিকম্পের লাভার উপর দাঁড়িয়ে আছে। সরি, ভূমিকম্প না, যেটা আপনাকে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মধ্যে দাঁড়িয়ে আছে আমাদের ভলক্যানো। ঠিক এই পরিস্থিতি বাংলাদেশের ইতিহাস কেন, পৃথিবীর যে কোনো সভ্য দেশের ইতিহাসে দ্বিতীয় একটা নজির নেই। এই দেশটা এখন এমন একজন ব্যক্তি দ্বারা পরিচালিত হচ্ছে যিনি সবচেয়ে ঘৃণিত ব্যক্তি পৃথিবীর ইতিহাসে। শুধু বাংলাদেশ নয়, তার সম্পর্কে, তার জীবনী সম্পর্কে, তার ইতিহাস যারা জানেন, তার ব্যক্তিগত চরিত্র, তার কথাবার্তা, তার আচরণ, যিনি একটাও সত্য কথা বলেন না। সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত যতগুলো কথা বলেন সবই মিথ্যা বলেন, প্রতারণা করেন। এবং তিনি তার বাবার সম্পত্তি মনে যদি করতেন তাও এই দেশকে উনি ধ্বংস করতেন না। উনি যদিও বারবার বলেন এটা আমার বাবা দেশ স্বাধীন করেছে, যদি তাও থাকতো, যদি মায়া থাকতো, মানুষের বাবার সম্পত্তির প্রতি তো মায়া দয়া থাকে, সেই মায়া দয়া থাকলেও এমন নির্মম কোন ব্যক্তি হতে পারে না। উনি একটা ড্রাকুলার মতো রক্ত শোষণকারী একজন মহিলা, অর্থাৎ রক্ত ছাড়া উনি মনে হয় ঘুমাতে পারেন না। এই যেমন ড্রাগ এডিক্টেড, যারা ড্রাগ এডিক্টেড হলে তারা ড্রাগ ছাড়া যেমন একদম পাগল হয়ে যায়, যা ইচ্ছে তখন তা করে, মানুষকে মেরেও হলেও টাকা জোগাড় করে ড্রাগ নেওয়ার জন্য। she has become as such। উনি একেবারে এডিক্টেড হয়ে গেছেন, রক্তের এডিকশন তার মধ্যে চলে আসছে, এবং তার ভিতরে বিন্দু মাত্র মায়া দয়া মানবিকতা ভালোবাসা এর কিচ্ছু নাই। এবং সবচেয়ে ক্ষতিকর যে দিকটা হলো ইলিয়াস ভাই, যে সে একা নয়, তার সাথে কয়েক লক্ষ এই যারা এই লীগ করে, লীগের সাথে জড়িত প্রত্যেকটা লোকের মধ্যে তাদের কোনো মানবিকতা বোধ নাই, ভালোবাসা নাই, সহানুভূতি নাই। তারা শুধু রক্ত রক্ত আর রক্ত দেখে। সাউন্ডটা কেমন জানি ইলিয়াস ভাই, কোন জায়গায় একটা ডিভাইসের কারণে সাউন্ডটা ভালো খেসখেস যেমন একটা আওয়াজ হচ্ছে, একটু চেক করে দেখেন তো। এই রক্তচোষা মহিলার মাধ্যমে এতদিন তো হাজার হাজার নিরীহ মানুষ এবং শিক্ষার্থীরা নিহত হয়েছেই। কমলমতি শিক্ষার্থীরা আজকে অ্যাজ অন টুডে আজকে ৬০ জনের উপরে বাংলাদেশে নিহত হয়েছে। এখন আপনি যে ভিডিওটা দেখালেন সেই ভিডিওতে আসি। দেখুন,
বাংলাদেশে একটা পুলিশি রাষ্ট্র কায়েম করেছে শেখ হাসিনা ঠিক শুরু থেকেই। পুলিশি রাষ্ট্র কি? পুলিশই সমস্ত ক্ষমতার মালিক। পুলিশ যা বলবে, যা করবে, তারা দণ্ডমুণ্ডের কর্তা, তারাই বিচারক, তারাই আদালত, তারা যাকে ইচ্ছা ধরে নিয়ে যাবে, কোনো আইনের তোয়াক্কা করবে না, একের যাকে ইচ্ছা গুম করবে, যাকে ইচ্ছা খুন করবে। এই যে পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনী একটা দৈত্যে পরিণত হয়েছে বাংলাদেশে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক হলো, পুলিশ কিন্তু একটা বাহিনী নয়, এরা হলো একটা সংস্থা, বাংলাদেশ পুলিশ। তাদের কাছে এই সরকার এমন সব অস্ত্র প্রদান করেছে যেই অস্ত্রগুলো শুধু যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনার পুলিশের অস্ত্র থাকবে হাতের লাঠি, আর এট বেস্ট আগে ছিল 303 রাইফেল, এরপরে হয়তো 7.62 মিলিমিটার রাইফেল যেগুলা আর্মি থেকে পরিত্যক্ত করা হয়েছে সেগুলো তাদেরকে দেওয়া যেতে পারে। কিন্তু আজকে পুলিশের কাছে যে সকল লিথেল অস্ত্রগুলো দেওয়া হয়েছে, মারণাস্ত্র দেওয়া হয়েছে, তারা ব্রাশ ফায়ার করে মানুষকে হত্যা করছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, কিছু কিছু সনাতন ধর্মী ব্যক্তিত্ব আছে পুলিশ বাহিনীতে যারা নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করছে। একজন পুলিশ অফিসার এই আপনার এর মধ্যে 37 জনকে হত্যা করেছে, যে খবরটা কোথাও আসে নাই। এবং এটা আমি যেটা দায়িত্ব নিয়ে কথাটা বলছি, আপনারা হয়তো নাগরিক টিভিতে ইতিমধ্যেই সেটা দেখানো হয়েছে, আপনারা দেখবেন। এই যে তারা পরিকল্পিতভাবে মানুষের মধ্যে আক্রমণ করছে, এই আক্রমণটা করছে এবং দোষ পড়ছে আর্মির উপরে। এখানেই সমস্যা। আপনাদের একটা জিনিস মনে আছে, 31শে জুলাই 3-4 বছর আগে আমাদের অত্যন্ত ব্রিলিয়েন্ট একজন অফিসার মেজর সিনহা, তাকে পুলিশের খুবই কুখ্যাত একজন পুলিশ এর ওসি, সে নির্মমভাবে, অত্যন্ত নৃশংসভাবে তাকে হত্যা করেছে কক্সবাজারে। সে ব্রিলিয়ান্ট অফিসারের বিচার কিন্তু এখনো হয় নাই। সেই সময়ে পুরো আর্মির মধ্যে একটা ভোলাটাইল অবস্থা, পরিস্থিতি জারি গিয়েছিল এবং আর্মির ভিতরে 99% সদস্যদের ভিতরে ক্ষোভটা এমন ছিল পুলিশের বিরুদ্ধে যে এটা কোনোভাবেই আমরা ছেড়ে দিতে রাজি নই। কিন্তু আমাদের একজন কুখ্যাত সেনা প্রধান ছিলেন সেই সময়, সেই সেনা প্রধানের নাম আপনারা জানেন। তিনি আইজিকে ডান পাশে বসিয়ে তিনি সেটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে তা এই ঘটনাটাকে একেবারে উড়িয়ে দেন। কিন্তু সেই কিন্তু এখনো এই মানুষের মন থেকে এখনো ভুলে যায় নাই। শুধু আর্মি নয়, বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পুলিশ হলো একটা ঘৃণিত সংস্থার নাম। তারা আমাদের টাকায় লালিত পালিত হয়ে তারা আর্মির দুর্নাম করছে এবং আর্মিকেও তারা গায়ে কোনো গুরুত্বই দেয় না। আর্মি তো পৃথিবীর সব দেশের সেনাবাহিনী হলো সর্বোচ্চ সম্মানের একটা বাহিনী। মুক্তিযুদ্ধে এই দেশকে স্বাধীন করেছে এই সেনাবাহিনী, মুক্তিযুদ্ধের মাধ্যমে। এই সেনাবাহিনী না থাকলে এই দেশ কখনো স্বাধীন হতো না। আর সেই সেনাবাহিনীকে তুচ্ছ তাচ্ছিল্য করে এই সকল কুলাঙ্গার কিছু পুলিশেরা, এবং পুলিশের মধ্যে ভালো আছে, আমি সবাইকে খারাপ বলবো না, যারা কুলাঙ্গার, যারা এই শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী, তারাই শুধু এই কাজগুলো করছে। এবং এই আমাদের সেনাপ্রধান গতকাল যে অ্যাড্রেস করেছেন, আপনারা শুনেছেন, অনেকে হয়তো দেখেছেন, তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন পুলিশ, এই যতগুলো ঘটনা ঘটছে বাংলাদেশে এটার জন্য পুলিশ দায়ী, উনি স্পষ্টভাবে বলেছেন। এবং এই পুলিশের দায়গুলো মানুষ আর্মির উপরে চাপিয়ে দেয়, তারা সুকৌশলে চাপিয়ে দিয়ে আর্মিকে একটা ঘৃণিত বাহিনী হিসেবে বাংলাদেশে পরিচিত করাতে পারলে ইন্ডিয়ার, ভারতের যে আগ্রাসী নীতিটার একটা সফলতা আসবে। তো আজকে যে ঘটনাটা আপনারা দেখলেন, হতেও পারে আর্মির লোকেরা কিন্তু পুলিশকে এই তাদের কার্যক্রমের জন্য, তাদের নৃশংসতার জন্য কোনোভাবেই এরা পছন্দ করতে পারে না। আবার এই পুলিশ বাহিনীকে ঠান্ডা রাখতে হলে আর্মিকে দিয়ে ঠান্ডা রাখতে হয়। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, আপনারা জানেন দেশ স্বাধীন হওয়ার পর পর আর্মিকে একেবারে খুবই খারাপ অবস্থায় নিয়ে জেআরবি নামক, জাতীয় রক্ষী বাহিনী নামক একটি দল করা, একটি বাহিনী করা হয়, যাদের মাধ্যমে যাদেরকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে প্যারালাল অর্থাৎ আর্মির চেয়েও শক্তিশালী করা হয় তাদেরকে। সেই শক্তিশালী জেআরবি দিয়ে তৎকালীন আওয়ামী লীগ কিন্তু সারা দেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এই বর্তমান সরকার ও এই পুলিশ বাহিনীকে, এখন তো আর জেআরবি করা যাবে না,
জেআরবির সমস্ত কার্যক্রমগুলো এই পুলিশের মাধ্যমে করাচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেই, ভাই সেটা হলো আপনাদের কারোর এখানে কি ফোন চলতেছে বা টিভি চলতেছে বা কিছু একটা চলতেছে নাকি এরকম? আমার এখানে চলছে না, আমি সবকিছু বন্ধ করে দিয়েছি আমার এখানে। আচ্ছা। হ্যাঁ, একটা সাউন্ড হচ্ছে মানে দর্শকরা কমেন্ট করতেছে যে একটা সাউন্ড আমিও শুনতেছি, একটা সাউন্ড মনে হয় কারো লাউড স্পিকার বা কিছু একটা। লাউড স্পিকারে হতে পারে, আমার এখানে লাউড, আমি ল্যাপটপে করছি, এটা আচ্ছা কথা নয়। আচ্ছা আমার ঠিক আছে মোবাইল ঠিক আছে ঠিক আছে। সেলিম সেলিম ভাই আপনি মিউট করে দিয়েন, আর আমিও মিউট করে দিতেছি, তাইলে বোধহয় আর সমস্যা হবে না। আমি সবকিছু ডিভাইস অফ আচ্ছা করে দিচ্ছি। ওকে ভাই জি বলেন, জি আচ্ছা, বলেন বেশি। আমি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনাদেরকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো পুলিশ হলো দেশের জনগণের বন্ধু। সেই বন্ধু কখনো জনগণের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। কিন্তু সেই পুলিশ বাহিনীকে আপনারা জানেন, এই সরকার, পুলিশের কিন্তু একটা অস্ত্র কিনতে হলে, গুলি কিনতে হলে, এটা সামরিক বাহিনীর, সেনাবাহিনীর হেডকোয়ার্টারের পারমিশন নিয়ে কিনতে হয়, এবং সামরিক বাহিনী এটা কন্ট্রোল করে। বাংলাদেশের যত, এটা জনগণ যারা জানেন না তাদের জন্য বলছি, পুলিশ বলেন, বিডিআর বলেন, আনসার বলেন, সমস্ত বাহিনীগুলোর অস্ত্র, গোলা বারুদ এটা ক্রয় করতে হলে এটার একটা কমিটি আছে, বোর্ড আছে, সেই বোর্ডের সভাপতি হলেন সিজিএস, চিফ অফ জেনারেল স্টাফ। এই চিফ অফ জেনারেল স্টাফ সেটা ফাইনালি কোনটা লাগবে, প্রয়োজন লাগবে কি লাগবে না, সেটা আলাপ আলোচনা করে তারপরে অনুমোদন দেওয়া হয়। কিন্তু পুলিশের এই যে মারণাস্ত্রগুলো আজকে দেওয়া হয়েছে, একজন পুলিশ সাব মেশিন গান দিয়ে কি করবে? আচ্ছা, কমান্ডো ব্যাটালিয়ন, পুলিশে আপনারা জানেন তাদের একটা কমান্ডো ট্রেনিং এর জন্য পার্বত্য চট্টগ্রামে বিশাল একটা ইনস্টিটিউশন করেছে। সেই ইনস্টিটিউশনে কোত্থেকে এই ধরনের লোকদেরকে আনা হলো আমারও ঠিক জানা নেই, যে তারা যে ট্রেনিং গুলো করাচ্ছে এগুলো সম্পূর্ণ একটা যেটা খুব যুদ্ধক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে যেই ধরনের কমান্ডোদেরকে প্রয়োজন, সেই কমান্ডো প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হচ্ছে, এবং তাদের কাছে মারণাস্ত্র, এলএমজি, এসএমজি সমস্ত অস্ত্রগুলো দেওয়া হয়েছে। স্নাইপার রাইফেল আছে পুলিশের 4000-এর উপরে। এই যে এই জিনিসগুলো দেওয়া হয়েছে, পিসি দেওয়া হয়েছে, হেলিকপ্টার দেওয়া হয়েছে, এবং আরো অসংখ্য, এবং গরম পানি ছিটানোর জন্য আপনার নানা ধরনের, সেটা বলে শেষ করা যাবে না। এটা হলো শেখ হাসিনার পরিকল্পনা অথবা ভারতীয় এজেন্টদের পরিকল্পনায় এই জিনিসগুলো করা হয়েছে দেশের মানুষের বিরুদ্ধে পুলিশ বাহিনীকে ব্যবহার করার জন্য। আজকে পুলিশ যে মামলাগুলো দিচ্ছে, এক একটা ঘটনা ঘটিয়েছে তারা, হত্যাকাণ্ড করছে তারা, এবং তাদের সাথে লীগ নামক সেই দলটির গুন্ডা পান্ডারা, আমরা প্রকাশ্যে দেখছি তাদের হাতে বল্লম, আপনার রামদা, কিরিচ, চাপাতি, রাইফেল, আবার শটগান, পিস্তল দিয়ে তারা, পুলিশ এবং তারা মিলে জনগণের উপরে আক্রমণ করছে, আর মামলা করতেছে গিয়ে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে তাদের বিরুদ্ধে। এটা কি কোন সভ্য দেশে হতে পারে? আমি অ্যাটর্নি জেনারেলের শাইখ সালিম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব, এটা কি কোন সভ্য দেশে? আপনারা কি আমেরিকা থেকে এই জিনিসগুলো বুঝতে পারছেন না? কেন বাংলাদেশ পুলিশের সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে কেন? যুদ্ধ লাগলে তো আর্মি যুদ্ধ করবে, পুলিশের কেন কমান্ডো ব্যাটালিয়ন লাগবে? পুলিশের কেন সোয়াত ব্যাটালিয়ন লাগবে? পুলিশ কি এখানে সারা বাংলাদেশের জনগণ কি চরমপন্থী জঙ্গি হয়ে গেছে? এই জিনিসগুলো একটু বিবেচনায় নিয়ে চিন্তা ভাবনা করার বিষয় আছে। কেন শেখ হাসিনা জনগণের উপর নির্ভর না করে সে সম্পূর্ণ অবৈধভাবে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই ধরনের ব্যাপক বল প্রয়োগ করার মাধ্যম হিসেবে পুলিশকে ব্যবহার করার কারণে সামরিক বাহিনীর লোকরা পুলিশের উপর চরমভাবে ক্ষিপ্ত। এটা তারা মুখে হয়তো বলতে পারে না, কিন্তু আমরা যারা রিটায়ার্ড আছি আমরা বুঝতে পারি, আমরা জানতে পারি যে এই পুলিশ বাহিনী দিয়ে দেশকে একটা লঙ্কা কাণ্ড অর্থাৎ দুর্যোগে পরিণত করা হয়েছে। এবং একজন বিচারপতি, এই সরকারেরই বিচারপতি, কিন্তু একটা রায়ে উনি বলেছেন আপনারা দেশটাকে জাহান্নামে পরিণত করেছেন। আমি এই মুহূর্তে এই পর্যন্ত রাখি ইলিয়াস ভাই, এরপরে আমি আবার কথা বলার যদি সুযোগ দেন আমি বলবো। ধন্যবাদ।
ইলিয়াস ভাই, ইউ আর নট লাউডেবল, আপনাকে শোনা ও যাচ্ছে না। আমি সরি। আচ্ছা, যেটা বলছিলাম যে আজকে আমি জাস্ট ১.৫ থেকে ২ ঘন্টা ঘুমিয়েছি। তো ঘুমানোর আগ পর্যন্ত আমি পুলিশের আমার যে সোর্স গুলো আছে তাদের সাথে আমি সংযুক্ত ছিলাম এবং আমি জাস্ট বোঝার চেষ্টা করছিলাম যে পুলিশ আসলে কি করবে? পুলিশের অবস্থা কি? পুলিশের মানে তারা কতটুকু মারমুখী হতে পারে? তো সেখান থেকে তাদের যে অকিটকিতে যে অফিসারদের ভেতরে কথা হচ্ছিল, আমি সেই কথাগুলোর কিছু ওই অফিসারের পারমিশন নিয়ে তারপরে আমি রেকর্ড করেছি। আপনাদেরকে শোনাই শুরু থেকে একদম সকাল এই এই রেকর্ডটা যেটা ১ম এ শোনাবো সেটা ধরেন সকাল ১১ টার দিকে। আলফা হচ্ছে আপনাদের যারা এগুলো সম্পর্কে বুঝেন যে পুলিশের যে আলফা বলা, এগুলো সিগন্যাল। জি, আমাদের সামরিক বাহিনীতে যখন ওয়্যারলেসে এই কথোপকথন করা হয় তখন কোনো জি, নাম থাকে না। জি, ধরেন আপনার কাছে যে ডিভাইসটা দেওয়া থাকে আপনাকে বলা হবে আলফা। রাইট। এ আলফা, আমি কথা বলছি ব্রাভো, আলফা আরেকজন কথা বলবে 1, হ্যাঁ, চার্লি, 1, 2 অথবা এভাবেই। 1 ফর 2, হাউ ডু ইউ হুম, হিয়ার মি? রাইট। হ্যাঁ, হ্যালো 1 ফর 2, 3 ফর আচ্ছা, 5, যাই হোক এইভাবে। আমরা এটা একটু এই ভয়েসটা একটু শোনাই যে তারা কি বলছিল। তখন ওই পিজি হাসপাতালে মাত্র আগুন ধরানো হয়েছে ওই সময়টাতে একটু শোনেন। জি, পুলিশকে উত্তেজনা করাতে উত্তেজিত করতে চেষ্টা করছেন। আলফাবেট দুটো একটা রিসিভ করেছি। আমাকে অবশ্যই আপনাদের কেন্দ্রিক আশেপাশে যারা আছেন সকল ফোর্স অফিসার সর্বোচ্চ ধৈর্য ধারণ করে সেফটি পজিশনে থাকবেন। এখানে ওই সামান্য এমনি অ্যাকশনে কাজ হবে না, এখানে কিন্তু টিআর লাগবে, তাহলে ডিসপাস করা যাবে না। গ্রামের স্যার ফুলি কারেক্ট, এখন ডিসপাস করার মতো কোনো সিচুয়েশন নেই এখানে। আচ্ছা, বুঝছেন তো? উনি ডিসপ্যাচ করার কোনো সিচুয়েশন এই মুহূর্তে এখানে নাই। এটা শুনে উনি ভারী অস্ত্র ব্যবহারের মানে ডিসপ্যাচ করার মতো যেই যেই মানে শক্তি করা দরকার সেটার জন্য পারমিশন চাচ্ছেন। এরপরে প্রায় ১ মিনিট চুপ। ওই দিক থেকে কোনো পারমিশন নাই। একদম চুপ, কোনো কথা বলছে না। এবং আমি প্রায় ২-৩ ঘন্টা আমি এই লাইনে ছিলাম, শুনছিলাম যে কখন কি বলছে। যখনই তার কাছে কোনো পারমিশন চাওয়া হয় অফিসারের কাছে, অফিসার কিন্তু এই পারমিশন কোনো কথা বলছে না। তখন সে চুপ করে থাকছে। আচ্ছা, তারপরে আরেকটা শুনি। সিচুয়েশনকে অ্যাকশনে দেওয়ার মতো অন্তত সরকার ফায়ার করে ওদের ডিসপাস করা। সিচুয়েশন সার্ভেশন টিমের মধ্যে থেকে কয়েকজন ঢিল মারছে। ঢিল মারার পরে ওরা আবার পিছন থেকে ঢিল মারতেছে। নিজের পেছন থেকে কারা ঢিল মারলো স্যার বোঝা না। এখন স্যার একটু ওরা মোড় কেন্দ্রিক আছে, ওখানে অবস্থান নিতে থাকে। আর কেউ কেউ আবার ড্রেস পাস হয়ে এদিক ওদিক চলে যাচ্ছে। কোনো জবাব নাই ওই দিক থেকে কোনো আনসার নাই। হুম। এভাবেই প্রায় ২ মিনিট ৩ মিনিট। এটা হলো যখন কোনো সিদ্ধান্ত, গুরুতর সিদ্ধান্ত ওরপরে আমাদের স্যার কিন্তু ফিয়ার ছাড়াও সম্ভব হবে না স্যার। বুঝতে পারছি, কিন্তু ভিতরে তো একটা আগুন জ্বালা গেছে আর কি, বুঝছো? ওই জায়গাতে একটা গাড়ি জ্বালাইছে, আমি দেখলাম, আমার কাছে ভিডিও পাঠিয়েছে। আচ্ছা, এই যে ভিতরে এই যে বলছে যে ভিতরে যে আগুন জ্বালা দিছে সে তার কাছে ভিডিও পাঠাইছে, সে জানতো। এটা পরিষ্কার না। আমার সাথে যে অফিসার লাইনে ছিল সেও পরিষ্কার না। মানে আমাদের ২ জনের ছিল এরকম যে সম্ভবত এই যে আগুনটা লাগানো যাবে সেটা এই জায়গায় কিন্তু কমিশনার এবং ডিসি রমনা এই জায়গায় ছিল এই লাইনটাতে। সে জানতো। তার মানে তাদেরকে জানায় ভেতর থেকে যে একটা আগুন লাগানো হচ্ছে সেটার আবার আগুন লাগায় তার কাছে ভিডিও পাঠাইছে। সে বলছে যে আমার কাছে এটার ভিডিও আছে। তো এই হচ্ছে অবস্থা। সেলিম ভাই, আ আমরা আসলে আপনার সাথে কালকে যে কথা হচ্ছিল, আমরা মনে হয় তার চাইতে একটু সামনে চলে আসছি। ইনশাআল্লাহ আশা করি সেটা বোধহয় আমাদের জানি না প্রয়োজন হবে কিনা। তো আপনি এই বাংলাদেশের এই অবস্থা নিয়ে সার্বক্ষণিক দৃষ্টি রাখছেন এবং নিশ্চয়ই বাংলাদেশের আপনি একজন আইনজীবী হিসাবে এখানে যেভাবে রাজনীতিগুলো করা হয়, সেই রাজনীতির সাথে বাংলাদেশের রাজনীতির গুণগত যে পার্থক্য কি দেখছেন? মানে সব মিলায় কি মনে করছেন? কোন দিকে যাচ্ছে দেশ?
ওয়েল, বাংলাদেশে তো কোনো রাজনীতি আমি দেখছি না, এবং রাজনীতির আগেও দেখি নাই, বহু বছর ধরে দেখছি যে বাংলাদেশের রাজনীতির নামে দুর্বৃত্তায়ন হচ্ছে। ইটস এ ক্রিমিনালাইজ পলিটিক্স, পুরা অপরাধজনিত রাজনীতি, অপরাধের সাথে সম্পৃক্ত, সংশ্লিষ্ট, এবং অপরাধের সাথে আর রাজনীতিকে কোনো বিভাজন আমি তো করতে পারি না। একটা লোকেন ভায়োলেন্সের সাথে আর দ্বিতীয়ত হচ্ছে কেন যে রাজনীতি টোটালি মোটিভেটেড টুয়ার্ড দ্য ফাইন্যান্সিয়াল গেইন, অর্থাৎ অর্থলিপ্সুতার জন্যই রাজনীতি হচ্ছে আজকাল। আমি বলি বাংলাদেশে আজকাল কারা রাজনীতি করছে? ব্যবসায়ী শ্রেণী বেশি, স্বার্থান্বেষী শ্রেণী বেশি, দুর্নীতিবাজ বেশি। আপনি যদি চিন্তা করেন, বেশ কয়েক বছর তত্ত্বাবধায়ক সরকারের সময় 2 পার্টিরই লোকজনকে ধরা হয়েছিল, এবং তাদের দুর্নীতির ফিরিস্তি দেখে তো অবাক হয়ে যাইতে হয়, এবং টপ লেভেল থেকে নিচ পর্যন্ত এর তো কোনো পার্থক্য ছিল না। আজকাল মনে হয় মাইক্রোস্কোপ দিয়ে রাজনীতিবিদদের ভিতরে একটা সৎ রাজনীতিবিদ, একটা স্টেটম্যানস, যারা রাজনীতির জন্য রাজনীতি করে, দেশের মানুষের জন্য মানুষের মঙ্গলের জন্য করে, আজকে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আর যদিও 2-1 পাওয়া যায়, তাদের তো রাজনীতিতে কোনো সে নাই, কোনো কন্ট্রিবিউশন নাই, তাদের কোণঠাসা করে রাখা হয়েছে। এটা শুধু রাজনীতির ক্ষেত্রে না, এটা সমাজের সর্ব জায়গায় এইটা পৌঁছাইছে। কিছুদিন আগে এক এডিশনাল সেক্রেটারির সাথে কথা হয়েছিল, তো উনি বললো যে ভাই আমার একটু অযোগ্যতা আছে, আমি সেক্রেটারি হইতে পারি নাই বা কিছু করতে পারি নাই। কি অযোগ্যতা? অযোগ্যতা হলো যে আমি এই দুর্নীতি করি না, এই জন্য আমার সব জায়গায় কোণঠাসা করে রাখা হয়, আমার ধাক্কা দিয়ে এইখানে দেওয়া হয়, ওইখানে দেওয়া হয়। তো এই হলো আসল পিকচার। তো সারা দেশের এখন দুর্নীতি জাতীয় নীতিতে পরিণত হয়েছে। আপনারা ডেমোক্রেসি বলেন, এটা ডেমোক্রেসির নামে এটা করাপ্টোক্রেসিতে পরিণত করা হয়েছে। দুর্নীতিতন্ত্র, গণতন্ত্র না, দুর্নীতিতন্ত্র, অপরাধতন্ত্র, স্বেচ্ছাচারতন্ত্র, অন্যায়তন্ত্রতে সারা দেশ ছেয়ে গেছে। আপনি যে দেখাইলেন আর আজকে দেখেন, আর রাজনীতি তো পুরা মেধাশূন্যতায় ভরে গেছে। তার কারণ আমাদের প্রধানমন্ত্রী যে তারালো এই অ্যাটিটিউড, কোন সিদ্ধান্ত মনে হয় না উনি একটু পরোক্ষার সাথে নেন। দ্বিতীয় ব্যক্তি যেন একটা বড় পার্টি চালাচ্ছে, দেখেন গন্ডগোলটা সেই শুরু করলো। ছাত্রলীগই কোটা আন্দোলনকারীদের জব্দ করার জন্যই যথেষ্ট। আর এই সংকেত পেয়ে তার বাহিনী ছাত্রদের, নিরীহ ছাত্রদের উপরে বিভিন্নভাবে অত্যাচার, আন্দোলনের মোড় অন্য নিতে শুরু করলো। হত্যাকাণ্ড শুরু হইলো, অপহরণ, সাথে যোগ দিল পুলিশ। পুলিশ তো আর আজকে এদের রাষ্ট্রীয় বাহিনী বলা যায় না, এটা একটা আওয়ামী লীগের একটা গুন্ডা বাহিনী বা নিয়ন্ত্রিত বাহিনীতে পরিণত হয়েছে। সরকার এইটা ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রকে লাগাই দেওয়ার জন্য এই পুলিশই ব্যবহার করছে। So it's a criminalized wing of the Aum League, not on the government. Government should be a government by the people for the people. এখানে তো তা দেখছি না, এখানে দেখা হচ্ছে গভর্নমেন্ট বাই দ্য আওয়ামী লীগ ফর দ্য আওয়ামী লীগ। এই তো গভর্নমেন্ট, অথবা তাও আওয়ামী লীগেও আমি মনে করি বহু দেশপ্রেমিক লোক আছে, কিন্তু তারা তো নিশ্চয়ই বঞ্চিত এর থেকে। এখানে আছে সুবিধাভোগী কিছু আওয়ামী লীগের, যারা অর্থলিপ্সু, আওয়ামী লীগকে পুঁজি করে, রাষ্ট্রকে পুঁজি করে, ক্ষমতাকে পুঁজি করে পয়সা বানাচ্ছে। রিসেন্টলি এক ব্যাংক অফিসারের সঙ্গে কথা হয়েছিল, ব্যাংকের কইলাম তো ভাই আপনাদের তো অর্থনৈতিক সমস্যা খুব বেশি। দেখা যায় সেলিম ভাই, অর্থনৈতিক সমস্যা আমাদের কিছুই নাই। 100 লোকের এই ব্যাংক ম্যানেজারদের সাথে আলাপ করে 100 লোককে আটকাই দেবেন, তাদের কইবেন তোদের বিদেশি টাকা এখনো আন, বাংলাদেশে কোনো অর্থনৈতিক সংকট থাকবে না। আমি বেশি বলতে পারছি না, আপনারা এইটুকুই বোঝেন। তার মানে কি, বিলিয়নস অফ ডলার এইটা করা হয়েছে।
যেখানে বাজেটে একটা কাজ করতে লাগে 100 টাকা, সেখানে বরাদ্দ দেয় 1000 টাকা। তার মানে 900 টাকাই চুরি। এইভাবে সমস্ত সেক্টরে, উন্নয়নের সেক্টর সব জায়গায় 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 10 15 গুণও দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে এরা তো ক্ষমতা ছাড়বে না। এরা ক্ষমতা ছাড়বে না, কারণ এদের অবস্থা এইটাই। এখন পুরা দেশের রাজনীতিটা ক্রিমিনালাইজড হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো ক্রিমিনাল গ্যাং, বলতে হবে ক্রিমিনাল গ্যাং, অপরাধী দল। তার কারণ রাজনীতির জন্য কোন রাজনীতি আজকাল কেউ করছে বলে মনে হয় না। রাজনীতি মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, মানুষের জীবন ব্যবস্থা উন্নত করার জন্য। তার তো কিছু দেখছি না। আপনি ধরেন এই যে সর্বস্তর, যেমন ধরেন এই জুডিশিয়ারি বলেন, আজকাল বিচারপতিরা বলে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। আচ্ছা, রাজনীতিবিদ কি বিচার করতে পারে এখন? এটা তো শপথ কি হইল? বিশ্ববিদ্যালয়ের টিচাররা ছাত্রদের রক্ষা করতেছে না, তারা দল করতেছে, তারা ছাত্রলীগ নিয়ে মিটিং করতেছে, ভাইস চ্যান্সেলর। সর্বক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান গেছে, জুডিশিয়ারি গেছে, পুলিশ গেছে, বিডিআর গেছে, সমস্ত ব্যাংকিং ইনস্টিটিউশন যেখানে অর্থ ব্যবস্থা, সেখানেও এই লোলুপ অর্থলিস্যুদের দিয়ে বিলিয়ন ডলার দেশের বিদেশে পাঠাই দেওয়া হয়েছে। ব্যাংকেতে টাকা দিয়ে, ব্যাংকেতে বাংলাদেশ ব্যাংকের পারমিশন করে নিয়ম নীতি তোয়াক্কা না করে ইসলামী ব্যাংকের শোনা গেল 30,000 কোটি টাকা 1 মাসে 3 বিলিয়ন ডলার 1 মাসে পাচার করে দেওয়া হয়েছে। এর শেষ কোথায়? এর তো শেষ নাই। আপনার ওই দলীয় কর্মীরা সারা এলাকা মানুষের জীবনযাত্রাকে এমন ভাবে ব্যাহত করছে, শ্বাসরুদ্ধ করে, কথা বললে তাদের ধরে নিয়ে যাবে, তারে মারবে, পিটাবে, মানুষের নিরাপত্তা বলতে কিছু নাই। তারপরে আসেন বাজারের দিকে। বাজারের দিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সরকারের কাছে নাই। তার কারণ ওই বিভিন্ন কি বলেন আপনারা, বিভিন্ন ওই সিন্ডিকেট, তারা করে মানুষের পকেট লুটে নিচ্ছে। মানুষ আজকাল কোনো বাজার করে খাওয়া দাওয়া করে পরিবার নিয়ে চলা খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়াইছে। তো বলেন আপনি কোথায় যাবে এই মানুষ? পথে না নেমে কি করবে? শ্বাসরুদ্ধকর, মানুষের পেট দেওয়ালে থেকে গেছে। যা দেখছি এই যে ইন্টারনেটে, ইউটিউবে, যে ছোট বড় ছেলে মেয়ে থেকে শুরু করে কিশোর কিশোরী স্টুডেন্ট, এটা তো চলছে বহুদিন ধরে। তো ধরেন হ্যাঁ সেটাই, এখন একটা তো টার্নিং পয়েন্টে আসে, বুঝছেন তো, সেইটাই আসছে এখন। আচ্ছা, তারপরেও এদের কোনো লজ্জা ঘৃণা বলতে, দায়িত্ব বলতে কিছুই নাই। আজ না, তো কিন্তু কর্নেল ভাই বললো, তাদেরকে যেইভাবে পানিশমেন্ট দেওয়া প্রয়োজন আসলে সেইভাবেই দিতে হবে, কারণ কুকুরকে সোজা হাত দিয়ে কথা বলে লাভ নাই। তো ধরেন এই যে গতকালকেও আমরা যেটা দেখলাম, অনেকেই পলায়ন করছে। এর মধ্যে আমার কাছে যতটুকু তথ্য আছে, পলকের স্ত্রী সন্তানরা তারা সবাই যুক্তরাষ্ট্রে, সেরকম অনেকেই আমেরিকাতেও আসছেন। এদের ব্যাপারে তারা যে বাংলাদেশে এই যে লুটপাট করে এতদিন মানুষ হত্যা করে সন্ত্রাসী কার্যকলাপ করে টাকা পয়সা নিয়ে এসে এবার আমেরিকাতে আরামে আয়েশ করবে, এদের ব্যাপারে কি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কিনা? আছে, অফকোর্স সুযোগ আছে। এটা দুই ভাবে হতে পারে। যেমন আমাদের প্রবাসীরা এখানে আছে, আমি প্রবাসীদের বলবো যে আপনারা লক্ষ্য রাখেন কে কোথায় থাকে, কে কোথায় সম্পত্তি করেছে। এইগুলা আমেরিকান গভর্নমেন্টের কাছে দিয়ে এইগুলা সিজ করা যায় এবং এইগুলা প্রসিকিউটও করা যায় প্রাইভেটলি। কতগুলি সিটিজেন মিলে করে তারা নাগরিক হিসাবে এই অর্থ জন্য মামলা করতে পারে এবং সরকারের কাছে আবেদন জানাইতে পারে। আবেদন অ্যাকশন নিলে তারা প্রাইভেটলি মামলা করতে পারে, সরকারের বাধ্য করতে পারে অ্যাকশন নিতে। এই আলো একটা দিক। আর একটা দিক, গভর্নমেন্টের কাছে সব ইনফরমেশন দিয়ে গভর্নমেন্ট নিজেও এটা করতে পারে। তার কারণ এই আমেরিকায় আইন আছে যে এই টাকা পয়সা করতে আসলো, অ্যাকাউন্টেবিলিটি না তাদের, সরকার সব কনফিসকেট করে নিতে পারে। আর একটা ওয়ে আছে যে বাংলাদেশে এই অবস্থায় থাকবে না,
যেভাবে তরুণ সমাজ ছাত্র সমাজ নেমে গেছে, তাতে সরকারের পতন আমি দেখছি অবশ্যম্ভাবী। আজকে মানুষ রক্ত দিচ্ছে, আজকেও কর্নেল হক ভাই বললেন যে আজকেও 60 জনের মতো মারা গেছে, তারপরে তো মানুষ ঘরে ফিরছে না, পিছু হটছে না। তখন নতুন সরকার আসবে, তখন বাংলাদেশের পার্লামেন্টে আইন পাশ করা যেতে পারে, যেমন করে নেওয়া হয়েছিল মার্কোস উত্তর ফিলিপিনে। ওখানে ফিলিপিনো পার্লামেন্ট এই করাপ্ট মানি কনফিসকেশন বা ফরফিচার একটা আইন পাশ করেছিল। এই আইনে বলা ছিল যে যারা করাপ্ট মানি নিয়ে বিদেশে বা অন্য কোথাও হলো লুকাইছে, এই মানিটা রাষ্ট্রের পক্ষে বাজেয়াপ্ত করা হলো। ওই আইন দিয়ে আমি দেখেছি, আমার কাছে কেস নজিরে আসছে বিভিন্ন সময়, যে মার্কোসের কোটারিরা, মার্কোসের অ্যাসোসিয়েটরা নিউ ইয়র্কে এসে এই টাকা ইনভেস্ট করেছিল এই দেশের ইনভেস্টর দিয়ে। এরাও এই টাকার সাথে গন্ডগোল হওয়ার পরে মামলা হয়েছে। এই মামলা তখন ফিলিপিনো গভর্নমেন্টের কানে গেছে যে এইখানে মামলা এইভাবে দুই পক্ষ, ফিলিপিনো গভর্নমেন্ট এসে এই কোর্টে আবেদন করে সেই টাকা সব এই দেশের কোর্ট সব ফিলিপিনো গভর্নমেন্টে দিয়েছে, এই দুই পক্ষরে কাউরে দেয় নাই। তো এইটা একটা আছে, এটা সব ওয়েস্টার্ন কান্ট্রিতে এইটা অ্যাভেলেবেল আছে। হবে যদি বাংলাদেশ পার্লামেন্ট, সেটা হলো কম্প্রিহেন্সিভ, এবং ওই আইনের ভিত্তি দিয়ে এই দেশে বাংলাদেশের কম্পাট্রিয়টরা যারা আছেন এবং তারা যদি এসে ওই আইনের ভিত্তিতে যে এই টাকা কনফিসকেট করো, সেটাও আর একটা সম্ভব। তো এই যেহেতু দুই দেশের আইনের জটিলতা আছে, এইভাবেই এই দুইটা ওয়েতেই এটা করা যায়। একটা হলো ইউএস গভর্নমেন্টে ইনভেস্টিগেট করে এদেশে ইউএস কোড 5 ইন্টারনাল রেভিনিউ কোডের আওতারে ইন্টারনাল রাজস্ব বিভাগে একটা বিভাগ আছে, যেখানে আবেদন করলে এই সমস্ত প্রপার্টি সিজ করা হবে। সিজ করে বলা হবে যে এইটা, তারপরে এইটা সরকার নিয়ে নেয় এবং আবেদন করে, এবং তাদের প্রসিকিউটও করতে পারে, এই দেশে জেল জরিমানা হতে পারে, ডিপেন্ড করে প্রতিটা কেসের সিচুয়েশনে। তো এই দুই ভাবে আছে। এখন যারা এই দেশের টাকা চুরি করে আনছে, আমি মনে করি যে এই বিদেশে যারা বহু বছর কাজ করে দেশে ডলার পাঠাইছে এবং সেইগুলা চুরি করে এরা বিদেশে আনছে, এই চুরার দল রাজনীতির নামে নেতা সেজে, এইগুলা আমাদের ট্র্যাক ডাউন করা উচিত। তারপরে এইগুলা এইখান তো ধরা সম্ভব, এইগুলো ধরা সম্ভব। জি হক ভাই, তাহলে আমরা একটু দেশে যাই আবার। এটা হচ্ছে কালকে মানে কারফিউ তো সম্ভবত শুরু হয়ে গিয়েছে, তাই না? কারফিউ তো চলছে। আপনার আনমিউট করেন। সরকার 3 দিনের জন্য আজকে সন্ধ্যা 6টা থেকে এই কারফিউ জারি করা হয়েছে এবং 3 দিন সেই কারফিউ বলবৎ থাকবে। এই সন্ধ্যা 6টা থেকে জারি করেছে। কারফিউ কি 3 দিনের জন্য না কারফিউ অনির্দিষ্টকালের জন্য? 3 দিন বোধহয় অফিস ছুটি। হ্যাঁ সরি, 3 দিন অফিস ছুটি এবং অনির্দিষ্টকালের জন্য কারফিউ। দেখেন, আমি শ্রদ্ধেয় শেখ সেলিম ভাই, আপনারও দৃষ্টি আকর্ষণ করছি, আপনার মাধ্যমে সারা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করছি, একটা স্বাধীন সার্বভৌম দেশ, যে দেশটা তাদেরই ভাষায়, যেই যারা আজকে শাসন করছে তারা বলছে 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতা কি এই জন্য এসেছিল যে আমাদের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে ক্রয়কৃত গুলি দিয়ে, বারুদ দিয়ে, অস্ত্র দিয়ে, আমাদের টাকায় লালিত শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমাদেরকে হত্যা করা হবে? একবার চিন্তা করে দেখুন, কিসের জন্য আপনি হত্যা করছেন? ছাত্রদের দাবি দেওয়া কি ছিল? আজকে বাংলাদেশে যে ভোলাটাইল পরিস্থিতি, আপনার কি একবারও লজ্জা হয় না? আপনার ভিতরে কি এতটুকু মানবিকতা নেই? এই যে যারা বাংলাদেশের সেক্রেটারি আছেন, মন্ত্রী আছেন, আপনাদের ভিতরে কি শেখ হাসিনার মতোই মায়া দেওয়া সব উপরে চলে গেছে? শেখ হাসিনার না হয় তার বাবা মাকে হত্যা করা হয়েছে, ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে, সে বলে সেই শোকে সে কাতর, এই জন্য অন্যের শোক দেখে তার আর কান্না পায় না। কিন্তু আপনাদের কি হয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে আপনি রাত্রে ঘুমাতে পারেন? আপনি কিভাবে ঘুমাতে পারেন? এই দেশের শত শত কিংবা অনেকে বলে হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে এবং কি নির্মম ভাবে
একজনের টুস করে একটা গুলি মারেন, মরে গেল, পড়ে গেল, শেষ। কিন্তু ছররা গুলি, এক একজনের গায়ে 30টা 40টা গুলি করে আপনি যে হাজার হাজার পরিবারকে রাস্তার ফকির বানাচ্ছেন। অসহায় ছোট ছোট বাচ্চাদেরকে রেখে মা মারা যাচ্ছে, মাকে হত্যা করছেন, বাবাকে হত্যা করছেন। আরে স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কিন্তু বিবেকে একটু নাই? আপনি মন্ত্রী বানিয়েছেন আরাফাতের মতো, এই কি পলক, আরাফাত, কি হাসান, কি এইগুলো ফালতু ফালতু লোককে, যাদের জ্ঞান নাই, গরিমা নাই, কোনো ভাষা নাই, কোনো সুন্দর ভাষা বলতে পারে না, মানবিকতা নাই, ভদ্রতা নাই, লেহাজ নাই, আদব কায়দা নাই, তাদেরকে আপনি মন্ত্রী বানিয়ে রাখছেন। সাথে তাই আজকে পুলিশের সাথে কেন আপনাদের গুন্ডা বাহিনী থাকে? আমি আজকে সারা ঢাকা শহরে যেখানেই গিয়েছি, পুলিশের সাথে গুন্ডা বাহিনী। মাথায় হেলমেট আছে কারো, মাথায় কালো পট্টি বাঁধা, হাতে বল্লম, হাতে লোহার রড, পাথর। এই পুলিশের সাথে এইগুলা যে আছে, প্রধানমন্ত্রী আপনি কি দেখেন না? আপনার সামনে টিভি নাই, আপনার টিভিও তো বন্ধ করে দিয়েছেন, সোশ্যাল মিডিয়াও বন্ধ করে দিয়েছেন। আপনার তো স্পেশাল ডিভাইস থাকা উচিত যে বাংলাদেশে সেনাবাহিনী, পুলিশ কি কি ঘটনা ঘটাচ্ছে, কিংবা আপনি যাদেরকে শত্রু মনে করেন ছাত্রছাত্রীরা কি ঘটনা ঘটাচ্ছে সেগুলো দেখার জন্য তো আপনার ডিভাইস থাকা উচিত। আপনি তো প্রধানমন্ত্রী বলে নিজেকে দাবি করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নীল নদের তীরে যদি একটি কুকুরও না খেয়ে মরে, আমি ওমর খলিফাতুল মুসলিমিন হিসাবে সেই দায়ভার আমার এবং আল্লাহর কাছে আমাকে সেই জবাবদিহি করতে হবে। প্রধানমন্ত্রী আপনি কি মরবেন না? 80 বছর তো বয়স হয়ে গেছে। আপনার চেহারায় মেকআপ না মারলে কিন্তু আপনাকে আসলেই কিরকম দেখা যেত আপনি নিজেও জানেন। আপনি গিয়ে যখন একা একা মেকআপ ছাড়া সকালবেলা ঘুম থেকে মুখ ধুয়ে আপনি যখন আয়নার সামনে যান, নিজেকে দেখলে তো বুঝেন যে আপনার বয়স হয়েছে। আপনি কি ভুলে যান আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে? মনে রাখবেন প্রধানমন্ত্রী, আপনি যে হত্যাকাণ্ড ঘটাচ্ছেন, যে সকল লোককে গুম করেছেন, খুন করেছেন, যারা যারা করেছে সকলের দায়ভার আপনার ঘাড়ের উপরে। আপনি কিভাবে এই ভার বহন করবেন? আপনি তো এখন বাংলাদেশের কাছে একটা পচা লাশের গন্ধযুক্ত একটা পচা লাশের একটা ভারী বোঝা হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশের লোকের উপরে। এবং আপনাকে এই যারা আজকে আপনাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করছে, তারা জানে আপনি একটা অত্যন্ত দুর্গন্ধযুক্ত একটা লাশ, সেই লাশটাকে তারা কাঁধে বহন করার ক্ষমতাও তারা হারিয়ে ফেলবে এক সময়। কেননা তাদের কাছে দুর্গন্ধগুলো যাচ্ছে, তো দুর্গন্ধ নাকে যাচ্ছে। আপনি একবারও চিন্তা করেন না আপনি কার বিরুদ্ধে অস্ত্র ধরেছেন? পাকিস্তানিরা তো অন্য দেশের ছিল, তারা না হয় আমাদেরকে মেরেছে, ধরলাম, তাদের একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। আপনি কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য? আপনার নিজের দেশের লোককে আপনি হত্যা করছেন, এখনো করছেন, এখনো লেলিয়ে দিচ্ছেন। ওয়াই? হু হ্যাজ গিভেন ইউ দ্য রাইট? হু আর ইউ টু কিল মাই পিপল, টু কিল দ্য পিপল অফ বাংলাদেশ? Who has given you right? You are telling every time you are the daughter of Sheikh Mujibur Rahman. Sheikh Mujib has earned the independence of Bangladesh. Mind you, এই দেশের আর্মি যদি যুদ্ধ না করতো, আমাদের জেনারেল ওসমানের নেতৃত্বে আপনার বাবার মতো 1 লক্ষ শেখ মুজিব থাকলেও এই দেশকে স্বাধীন করতে পারতো না কেউ। আমি চ্যালেঞ্জ নিয়ে কথাটা বলছি। আপনি যদি যুদ্ধবিদ্যা সম্পর্কে সাধারণ জ্ঞান থাকে, এই কথাটা আমার মেনে নেবেন। উনি তো জেলখানায় ছিলেন 9 মাস, জেলখানা থেকে যুদ্ধ করেছেন। জিয়াউর রহমান যে ঘোষণা দিল স্বাধীনতার যুদ্ধের ঘোষণা, 25 তারিখে রাত্রে সমস্ত কিছু ভুলে গিয়ে, তার পরিবার পরিজন ভুলে গিয়ে উনি যখন বললেন উই রিভল্ট, ততক্ষণই তো স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে। আপনার বাবা তো ঘোষণা দেয় নাই। আপনার বাবার সাথে তো একটা চুক্তি হয়েই গেছিল ইয়াহিয়া খানের যে উনি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু আপনার 4 খলিফারা হতে দেয় নাই সেটা। এটা আপনি জানেন, ভালো করে জানেন। এবং ওই আপনারই ঘনিষ্ঠ তাজউদ্দিন, যিনি আপনার এখন ইয়েতে আছেন, এই যে আপনার পার্লামেন্টে আছেন, তাজউদ্দিনের মেয়ে, জনাব তাজউদ্দিনের মেয়ে, তার বই পড়ে আপনি দেখেন না আপনার বাবা কি স্বাধীনতার ঘোষণা দিয়েছিল কিনা। এই যে মুক্তিযুদ্ধটা করলো আমাদের সেনাবাহিনীর নেতৃত্বে আপামর জনসাধারণ এবং স্বাধীন করলো দেশ, আর ক্রেডিট নিচ্ছেন আপনি। আপনি তো পুরো 9 মাস পাকিস্তানি বাহিনীর তত্ত্বাবধানে ভিআইপি রুমে জীবনযাপন করেছেন। আপনার যে সন্তান জয়, সে জয়কে নিয়ে তো আপনি নিজেই বলেছেন জয় ক্যান্টনমেন্টে জন্ম হয়েছে। আপনি ভুলে যাবেন কেন সেই কথা? আপনি বলেন না, আপনার ভিডিওটা এখন আছে না, তারা, আমি তো উর্দু বলতে পারি না, আপনি বলছেন তারা আমাকে এসে যে, তো এই তোমার ছেলের নাম কি? জয়। তো কি বলে যে নবরুদ পয়দা হুয়া,
আপনি নিজেই তো বলেছেন, এটা আমি বলছি না, আপনার কথাটা কোট করছি। তা আপনি আবার আপনি এই দেশের স্বাধীনতার ভাগিদার একদম একচ্ছত্র আধিপত্য আপনার কাছে নিয়ে যাচ্ছেন, লজ্জা হয় না আপনার? আপনার লজ্জা হয় না? আপনি কতটুকু খারাপ হইতে পারেন? আপনি একটা ড্রাকুলার মতো, ড্রাকুলার যেমন রক্ত খেতে 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 চুষতে খেতে আপনি তা করছেন। আজকে পুলিশ বাহিনীকে লেলিয়ে দিচ্ছেন, অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছেন। গরিব মানুষ খাবে কি? আপনি যে কারফিউ জারি করেছেন, আপনার বাপে আইসা টাকা দিবে কবর থেকে? এই যে যারা রিক্সা চালায়, যারা দিন মজুর, যারা ডেলি লেবার, তাদের কি খাব আপনার মতো গণভবনের মতো বিশাল সম্পত্তি, যেটা দেশের মানুষের পয়সায় তৈরি করা একটা বিশাল জমিদার বাড়িও এত ছিল না। আপনি তো ওইটা থেকে একদিন বাইরে হলে আপনি মারা যাবেন ওই শোকে। আপনি সেই সুবিধা ভোগ করে আপনি দিনের পর দিন কারফিউ দিবেন, জনগণ খাবে কি? জনগণ কোথায় যাবে? যেহেতু জিনিসপত্রের দাম তো আকাশচুম্বী করেছেন, আপনার ব্যাংক তো লুট করে আপনি নিজে আবার আপনার লোকেরা সব বিদেশে পাঠিয়েছেন। আপনার ছেলে যে কি পরিমাণ টাকা কামাইছে সেটাও আপনি জানেন। আপনার স্পন্সর, আপনার নিজের মুখের কথা, আপনার পিয়ন কামাইছে 400 কোটি টাকা। আপনি যদি বলেন 400 কোটি টাকা, এটা হবে 1400 কোটি টাকা, সামনে এক যোগ করতে হবে, অথবা 400 সাথে আরো একটা যোগ করেন, 4000 কোটি টাকা হবে। সেই চোর বাটপার আপনার আন্ডারে পিয়ন যদি এত টাকার মালিক হয়, আপনি কত টাকার মালিক হইতে পারেন? আপনার লেসপেন্সাররা কত টাকার মালিক হতে পারে? আপনি কত 34টা ব্যাংকের অনুমতি দিচ্ছেন আপনার এই চাপরাশিদেরকে। এই চাপরাশিরা তো সব খায়া টায়া সব লুটপাট করে খেয়ে শেষ করে ফেলেছে। আপনি কি জানেন না এটা? আপনার লোকেরা বাংলাদেশ ব্যাংক লুট করেছে, আপনার লোকেরা। আপনি কি সেটা বিচার করেছেন? ওই আতিউর রহমান নামে একটা জঙ্গলিকে আপনি বানাইছিলেন চেয়ারম্যান, তার সময় যে এই ব্যাংক লুট হয়েছে, পুরো টাকা বিদেশে পাচার করেছে, আপনার লোক যদি না করতো, যদি এটা জামাত শিবির করতো আপনার ভাষায়, তাহলে কি আপনি এটা রাখতেন তাদের কাছে? রাখতেন? একটা বিচার করেছেন। আপনার ছাত্রলীগ, কুত্তালীগ যে হাজার হাজার লোককে হত্যা করেছে, বিকলাঙ্গ করছে ঘরে ঘরে গিয়ে, আপনি কি সেটা জানেন না প্রধানমন্ত্রী? আপনি কি আনসার করবেন না আল্লাহর কাছে? আল্লাহর কাছে কি আপনাকে জবাবদিহি করতে হবে না? আপনার ভিতরে কি এতটুকু অনুভূতিও লুপ্ত করে দিয়েছেন আল্লাহ? হ্যাঁ, অবশ্যই আল্লাহ বলেছেন পবিত্র কোরআন শরীফে, সুম্মুম বুকমুম অমিউম ফাহুম লা ইয়ারজিউন। আপনাকে এমন ভাবে সিল মেরে দেওয়া হয়েছে, আপনি দেখেও দেখেন না, শুনেও শোনেন না, বুঝেও বুঝেন না। কারণ আপনার চোখ বন্ধ, কান বন্ধ, হৃদয় বন্ধ করে দিয়েছে আল্লাহ। পাপের সমগ্র সর্বোচ্চ পর্যায়ে আপনি পড়ে গেছেন। হ্যাঁ, মাইন্ড ইউ, এখনো সময় আছে, তাড়াতাড়ি ক্ষমতাটা হস্তান্তর করেন। ডক্টর ইউনুসকে ডেকে নিয়ে আসেন। যে ডক্টর ইউনুসের জন্য আপনি তাকে পানিতে চুবাইয়ে মারবেন বলছিলেন, তার কাছেই আইসা ক্ষমা চান যে ডক্টর ইউনুস, আমাকে অন্তত পক্ষে আপনি একটু ক্ষমা করেন, আপনার বিরুদ্ধে অনেক কিছু বলেছি আমি। আপনি ডক্টর ইউনুসের মতো লোককে নাকানি চুবানি খাওয়াচ্ছেন, অথচ আপনার ঘরের পিয়নকে আপনি ধরতে পারেন না। ডক্টর ইউনুসকে কয় টাকার জন্য আপনি মামলা দিয়েছেন, অথচ সে টাকা নেয়নি। সে সাধারণ মানুষ। বাংলাদেশের, যদিও আমি তার সুদি ব্যবসাটা আমি মনে প্রাণে ঘৃণা করি, কেন সুদ আল্লাহকে হারাম করেছে, ডক্টর ইউনুস এই সুদের ব্যবসা করেছেন, কিন্তু দেশের মানুষের তো উপকার করেছেন ইনডাইরেক্টলি, যদিও আমাদের ধর্মে সেটা হারাম, বাট উনি তো না জেনে সেটা করেছেন। যেমন আজকে একটা সবাই দেখলাম, সভা শুরু করলো অনেক সিনিয়র অফিসাররা, আমার দুঃখ লাগলো। শুরুটা করলো কি, আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, সেখানে কি করলো যে আজকে দেশে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের জন্য, তাদের প্রতি সম্মান দেখে আমরা দাঁড়িয়ে সবাই 1 মিনিট নীরবতা পালন করব। ছি, আমার ধিক্কার লাগে। এরা ধর্ম সম্পর্কে বিসমিল্লাহও জানে না। আমাদের ধর্ম, যেই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর গোলাম যেই মানুষ, আল্লাহ বলে দিয়েছেন যে মৃত মানুষের জন্য কিভাবে তাদের জন্য পানা চাইতে হবে আল্লাহর কাছে, সেটা না করে আপনারা 1 মিনিট নীরবতা পালন করলেন। আরে ভাই, একটু পড়েন কোরআন, হাদিস ইত্যাদি। একটু মোদিকে দেখেন না, মোদি তার ধর্ম সম্পর্কে যত কিছু জানে, মোদি তার ধর্ম সম্পর্কে যত জ্ঞান রাখে, আপনারা তো তার পায়ের ধুলির সমান জ্ঞান রাখেন না। তাহলে 1 মিনিট নীরবতা পালন করলেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে নাকি মোদিকে? আল্লাহকে নাকি নাস্তিকদেরকে? আল্লাহকে না যারা বামপন্থী কমিউনিস্ট তাদেরকে? আপনারা তো তাদেরকে খুশি করার জন্য চেষ্টা করলেন। এই যারা মারা গেছে হাজার হাজার সন্তান, তারা কি মুসলমান ছিল না? তাদের বাবা মা কি মুসলমান না? তারা কি আল্লাহর কাছে পড়ে কাঁদতেছে না? আপনারা 1 মিনিট নীরবতা পালন করে আপনাদের অনুষ্ঠান শেষ করলেন। ধিক্কার জানাই আমি এই সমস্ত লোকদেরকে যারা নিজেদের ধর্ম সম্পর্কে। আজকে একটা কথা বলি, শোনেন ইলিয়াস ভাই, আমি জানি না আপনার সময় নষ্ট করছি কিনা।
প্রত্যেকটা জিনিস অরবিটের উপরে চলে। পৃথিবী না, বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু। সূর্য চলে তার নিজ অরবিটে, চন্দ্র চলে তার নিজ অরবিটে, ঠিক বৃহস্পতি, নেপচুন, প্লুটো, মঙ্গল সবকিছু কিন্তু অরবিটের উপরে চলে। মিল্কি ওয়ে অরবিটের উপরে চলে। এই মানুষও অরবিটের উপরে চলে, একটা ধূলিকণাও অরবিটের উপরে চলে। এই অরবিট থেকে দূরে যায় যদি কেউ সরে যায়, তারা কিন্তু ধ্বংস হয়ে যায়। এবং সেটা কি দেখেন, পৃথিবীর সব ধর্মের লোকেরা তাদের নিজস্ব ধর্মের অরবিটে চলে, রাষ্ট্র চালায় সেইভাবে, ধর্ম থেকে এক চুল নড়ে না তারা। আপনি দেখেন আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, কানাডা বলেন, যে যেখানে বলেন, খ্রিস্টানিটি ইজ দেয়ার অরবিট চলাচল করতেছে। আর আমরা এই গরু খাওয়া মুসলমানরা কি করি, অরবিট থেকে শুরু করে ছড়ে গিয়ে আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করেছি। এই জন্যই আমাদের এই দশা। এই অরবিটে নাই বলে আজকে সিনিয়র অফিসার অফ বিসমিল্লাহ কিংবা আল্লাহর নাম নিতে হয়, যে দোয়া করতে হয়, যে মুনাজাত করতে হয়, যে এই মুনাজাতের মধ্যে বলতে হয় যে আল্লাহ এক দোয়া পড়তে হয়, সেটাও তারা ভুলে গেছে। তারা এখন নীরবতা পালন করে, কেন? তারা তো দোয়া জানে না, মরার দোয়া জানে না তারা। আপনার ভিডিওটা দেখেন, হ্যাঁ, আল্লাহুম্মা আগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতু মা ইয়াল, আমি ভুলে গেলাম লাস্টে বলতে গিয়ে, আমি আবার বলছি, আল্লাহুম্মা আগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই যে দোয়াটা আপনারা জানেন না বলে আপনারা 1 মিনিট নীরবতা পালন করলেন, এটা কোন ধর্মে বলেছে? ইলিয়াস ভাই, এই যে আজকে দেখতেছেন, আপনি ভিডিওটা দেখাচ্ছেন, দাঁড়াতে পারছি না আওয়ামী লীগ। কেন আওয়ামী লীগে লাগাতে না, পুলিশ নামান কেন? আপনি তো বলছেন যে আপনার এই ওবায়দুল কাদের নামে একটা, তার নাম আছে, বিশেষ নাম দিছে বাংলাদেশের মানুষ, একটা পাখির নাম, পাখিটা দেখতে সুন্দর আছে যদিও, কিন্তু সেই পাখির নামে উনি যখন বললেন এই আন্দোলন দমানোর জন্য আমার ছাত্রলীগ যুবলীগই যথেষ্ট, তাইলে পুলিশ নামাইছেন কেন? তাইলে আর্মি নামাইছেন কেন? বিজিবি নামাইছেন কেন? এগুলো নামাইছেন কেন? এই মন্ত্রী সাহেব, আপনি জবাব দেন। আপনি কেন পদত্যাগ করেন না? আপনার ব্যর্থতা না? আপনি যেহেতু পারলেন না থামাইতে, আপনি কেন ওই মানুষের টাকা যে খাইতেছেন, 1000 কোটি টাকা আপনার বানাইছেন, সম্পদ বানাইছেন, প্রত্যেকটা নিঃশ্বাস নিচ্ছেন, শ্বাস প্রশ্বাসেও আমাদের টাকা আপনাদের, এই টাকাগুলো খাইতেছেন যে আপনার কি লজ্জা হয় না? একজন মন্ত্রী পদত্যাগ করলো না। আরে সেক্রেটারি যেগুলো আছে, এগুলো তো কুলাঙ্গার, এগুলো অদমের চেয়ে অদম। মহিউদ্দিন খান আলমগীর ওই যে করলো, আপনার ক্ষমতায় আনলো, যে আওয়ামী লীগকে করে বিদ্রোহ করে, একটারও আত্মা নাই এই সেক্রেটারিয়েটে যারা বসে এই অন্যায়গুলো দেখতেছে, তারা কি একজন পদত্যাগ করতে পারলো না? যা আমি শুইতে পারতেছি না। হ্যাঁ, ব্রাসেলসের যে আমাদের রাষ্ট্রদূত আছেন, উনি ডিফেক্ট হয়ে গেছেন, আপনারা জানেন কিনা? জানেন ইলিয়াস ভাই? জানেন না? না না, আরে আপনি আমেরিকায় বসে এটা যদি জানেন না, এটা কেমন কথা? হি ইজ ডিফেক্ট অলরেডি ঘোষণা করে দিয়েছে যে আমি আর এই সরকারের আমি অনুগত নই, এবং আরো করবে। ওনার বিবেক আছে, আর বাকি সব হাসিনার মতো বিবেকহীন হয়ে গেছে বাংলাদেশে তার দলের লোকেরা। কিন্তু এখন কোটি কোটি মানুষের যাদের বিবেক আছে, তারা জাগ্রত হয়ে আছে। আমি ইলিয়াস ভাই, আমি কয়েকটা জিনিস বলি আপনাকে, কেন আজকে মানুষ, কারণ আপনারা একটা বলি, গ্রেনেড এক্সপ্লোসিভ সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা জানেন, একটা এক্সপ্লোসিভকে যদি একটা বদ্ধ ঘরে রাখা হয়, একটা বদ্ধ কৌটায় রাখা হয়, যেটা গ্রেনেডের চতুর্পাশে কিন্তু লোহা অথবা এগুলো এটা খুব অত্যন্ত কঠিন, এই যে ছোট ছোট পরিণত হয়, স্প্লিন্টারে পরিণত হয়, এটার ভিতরে কিন্তু এক্সপ্লোসিভ থাকে। এক্সপ্লোসিভটাকে ফুটানোর জন্য একটা ডেটোনেটর থাকে, এই ডেটোনেটরটাকে আটকে রাখা হয় একটা ফায়ারিং পিন দিয়ে। যখন আমরা গ্রেনেড ছুঁড়ে প্র্যাকটিস করি অথবা শত্রুর উপরে মারতে যাব, তখন ফায়ারিং পিনটা খোলার সাথে সাথে আপনার 5 সেকেন্ডের মধ্যে যদি এটা থ্রো করতে না পারেন, এই গ্রেনেডটা কিন্তু আপনার গায়ে নিজে জ্বলে যাবেন, পড়ে যাবেন, মরে যাবেন আপনি। এই গ্রেনেডটা, আমার এক্সাক্ট সময়টা মনে নাই, 5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ডের মধ্যে এটা এক্সপ্লোড করবে যদি আপনার হাতে থাকে, আপনি নিজে এবং আপনার আশেপাশে। এরকম অনেক ঘটনা আর্মিতে ঘটেছে। তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন একটা এক্সপ্লোসিভ হয়ে গেছে। আপনার ফায়ারিং পিন ছিল পুলিশ আর র্যাব দিয়ে আপনি ফায়ারিং পিন দিয়ে আটকে রাখছিলেন এতদিন, কিন্তু বাংলাদেশের 18 কোটি জনগণ এখন ওই ফায়ারিং পিন খুলে ফেলেছে। এখন এই ফায়ারিং পিন খুলে ফেলার পরে
আপনি এখন আর্মিকে নামাবেন। আমার সেনাবাহিনী, আমি গর্ব করি, আমার সেনাবাহিনী, আমি 30 বছর এই সেনাবাহিনীতে শ্রম দিয়েছি। আমি গর্ব করে বলছি, আমি সেনাবাহিনী কিংবা দেশকে যা দিয়েছি আল্লাহর রহমতে, তার চেয়ে অনেক কম জিনিসে আমি ভোগ করেছি। আমি যা দিয়েছি সেনাবাহিনীকে, এই সেনাবাহিনীর সম্মান আকাশচুম্বী করেছি লাইবেরিয়াতে, যেখানে প্রেসিডেন্ট ডক্টর এলেন জনসন সার্লিফ, নোবেল লরেট, উনি নিজে আমার ক্যাম্পে আসছেন আমাদেরকে দেখার জন্য 4 বার। আমি যদি ভুল বলি আপনি যোগাযোগ করেন, এলেন জনসন সার্লিফ এখনো জীবিত আছে। আমাদের ফোর্স কমান্ডার ছিলেন আপনার ওবায়কর, জেনারেল ওবায়কর। সেই ওবায়কর এমন কোন সত্তা নাই যিনি আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় না ঘুরতেন। আমাদের স্পেশাল রিপ্রেজেন্টেটিভ ছিলেন তখন, কোফি আনানের স্পেশাল রিপ্রেজেন্টেটিভ ছিলেন অ্যালান ডস, যিনি বিশ্বের একজন অন্যতম কূটনীতিক হিসাবে পরিচিত। তিনিও আমাকে তার ছেলের মতো স্নেহ করতেন। ওই দেশের প্রত্যেকটা মন্ত্রী আমাকে ভালোবাসতেন, আমার ব্যাটালিয়নকে ভালোবাসতেন। আমি তাদের পালিত পুত্র ছিলাম না। কেন করতেন? আমি বাংলাদেশের মর্যাদাটাকে তাদের দেশে আকাশচুম্বী উচ্চতায় নিয়ে গিয়েছিলাম। এবং দেশে যতদিন চাকরি করেছি একদম রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে চাকরি করেছি। প্রত্যেকটা আমার অধীনস্থ সৈনিককে ইমানদার বানানোর চেষ্টা করেছি, একজন মানুষ বানানোর চেষ্টা করেছি, আমার অফিসারদেরকে মানুষ বানানোর চেষ্টা করেছি, বিবেকবান বানানোর চেষ্টা করেছি। যেই জন্য আমাকে আপনারা চাকরিচ্যুত করেছেন আপনারা ক্ষমতায় এসে। আমি এই আর্মি সম্পর্কে গর্ববোধ করি। আর্মিতে 99% লোক যারা দেশকে ভালোবাসে, কিন্তু এক্সপ্লোসিভের মতো তাদেরকে ফায়ারিং পিন দিয়ে আটকে রাখছেন। এই ফায়ারিং পিনও তো খুলতে বেশি সময় লাগে না, কখন যে হয়ে যায় আল্লাহ জানেন। কেননা তাদেরও তো একটা ধৈর্যের সীমা আছে। এই যে জেনারেল ওয়াকার, হি ইজ ওয়ান অফ দ্য ভেরি গুড অফিসার ইন বাংলাদেশ আর্মি। আমি তাকে ব্যক্তিগতভাবে তাকে খুশি করার জন্য বলছি না, চিফ হওয়ার আগেও কথাটা বলেছি। আমি একসাথে চাকরি করেছি। আমি যে বিদেশের গল্পটা বললাম এটা ওয়াকারুজ্জামানকে জিজ্ঞেস করেন, উনিও আমার পাশে ছিলেন। আমি যে লাইবেরিয়াতে যে বাংলাদেশের সুনামটাকে আকাশচুম্বী নিয়ে আসছি, এই ওয়াকারুজ্জামান নিজে দেখেছেন, উনি নিজের চোখে গিয়েছেন, আমার সাথে দেখা করতে গিয়েছেন, আমাকে উৎসাহ দেওয়ার জন্য গিয়েছেন। এই ওয়াকারুজ্জামান, এই ওয়াকারুজ্জামানের ভিতরে মানবিক মূল্যবোধ আছে, মানবিকতা আছে, ভালোবাসা আছে, ইমানদার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, উনি নিশিরাতে জেগে তাহাজ্জুদ নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন। এই মানুষ এবং তার অধীনস্থ 2-1টা কুলাঙ্গার খারাপ করে ফেললেও উনি জানতেন না, হয়তো ওনার অজান্তে হয়েছে। এই ওয়াকারুজ্জামান কিন্তু আপনার ভার বহন করার মতো ক্ষমতা আমার মনে হয় না কয়দিন এই লাশ সে বহন করবে তার মাথায়, আমার মনে হয় না। কারণ তারও তো একটা লিমিটেশন আছে। সে কেবলমাত্র কয়েকদিন আগে টেক ওভার করেছেন উনি সেনাবাহিনীর প্রধান হিসাবে। এতগুলো বার ওনার মধ্যে হঠাৎ করে এসে পড়েছে। অত্যন্ত ধৈর্যশীল মানুষ। দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা অনেক সময় মনে করেন যে কর্নেল হক খালি আর্মির প্রশংসা করে। দেখেন, আমি আর্মির প্রশংসা করি এই কারণে, আর্মি এমন একটা অর্গানাইজেশন, এটা হলো আপনার দেহে যেমন প্রতিরোধ ক্ষমতা, এই প্রতিরোধ ক্ষমতা যদি ধ্বংস হয়ে যায় আপনি কিন্তু মরে যাবেন। সর্দি হইলে মরে যাবেন, কাশি হইলে মরে যাবেন। অ্যাকিউট ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম, এইডস যেটা আছে, এই অ্যাকিউট ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম হলো আপনার শরীরে কোনো প্রতিরোধ ক্ষমতা নাই। যদি আপনি আর্মিকে, এই ইন্ডিয়া যে ষড়যন্ত্র করে পুলিশকে ধ্বংস করেছে, একই ষড়যন্ত্র এই সেনাবাহিনীর প্রতিও করা হচ্ছে, কিন্তু অনেক দেশপ্রেমিক অফিসার আছে বলে তারা এটা করতে এখনো সমর্থ হয় নাই। সুতরাং এই আর্মি যদি টিকে না থাকে, বিশ্বাস করেন এই কালপ্রিট বিজেপি সরকার এই দেশটাকে হয়তো সরাসরি দখল করবে না, কিন্তু ছাত্রলীগ, কুত্তালীগ সেজে এসে এই দেশ শাসন করবে। আপনাদের হাসিনার মতো শাসক, ওনার পরিবর্তে আরেকজন বসানোর তারা পরিকল্পনা করছে। শেষ করে দিচ্ছে আলিয়াস ভাই, এই তার মতোই তারা কি মনে করেন এই ইন্ডিয়া বসে আছে আপনাকে একদম সুখ দেওয়ার জন্য? নো, এই ইন্ডিয়া তাদের লেসপেন্সার হাজার না লক্ষাধিক তৈরি করেছে বাংলাদেশে। এই বিকল্প ব্যবস্থা তারা করে রেখেছে। এই 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 হাসিনার তিরোধানের সাথে সাথে তারা তাদেরই এমন একটা সরকার বসাইবে, আপনাকে দেখাবে যে তারা খুব ভালো, তারা খুব ভদ্র, নম্র, বিনয়ী, খুব একেবারে শিক্ষা দীক্ষায় খুব বিজ্ঞ প্রাজ্ঞ লোক। এই ধরনের লোক জোগাড় করে কিন্তু
হয়তো গোপনে সেই কমিটিও তৈরি করে ফেলেছে, সেই সরকারও তৈরি করে ফেলেছে, তাদেরকে দেখাবে টিভিতে কি সুন্দর ক্ষমতা হ্যান্ড ওভার করে উনি প্রস্থান করিলেন। মাইন্ড ইউ, আমার প্রিয় ভাই বোনেরা, এই দেশের মানুষ এখন চিনতে পেরেছে কে শত্রু কে মিত্র। প্রত্যেকটা লোকের তারা এই সরকারের আমলে কারা কারা লেসপেন্সার, কারা কারা হাজার হাজার কোটি টাকা বানিয়েছে সবাইকে চিনে। যারা দিন দিন তারা আরাম আয়েশে জীবন যাপন করেছে, গত 14 বছরে একবারও সরকারের বিরুদ্ধে একটা কথা বলে নাই, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে নাই। ওই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে হয়, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে। দেখুন, আজকে আমি কালকে পুরো ঢাকা শহরের প্রেস ক্লাবের সামনে গিয়েছি মিটিং এ, এবং এখানে শেষ করে আমি ঢাকায় আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছি। বৃষ্টির মধ্যে, বৃষ্টিতে ভিজে আমার চোখের পানি আমি রাখতে পারি না। আমার সাথে আর অনেক অফিসাররা ছিলেন, সিনিয়র জুনিয়র। এই ছোট ছোট বাচ্চারা না খেয়ে সেখানে, আপনার একটা মায়া লাগে, ছোট ছোট মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা, হাই রে আল্লাহ, কিরে বাবা তুমি না খেয়ে তো শুকিয়ে গেছো চোখ। আমার মনে হচ্ছিল আমার যদি আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি সেই ব্যস্ত থেকে মান্না সালোয়া পাঠাও এদের জন্য, এই একদম নিষ্পাপ শিশুদেরকে তুমি খাবার পাঠাও, আল্লাহ পানি পাঠাও। আল্লাহ আজকে তারা নেমে গেছে। হাসিনা, আপনি বুঝতে চেষ্টা করুন, ঘরে ঘরে থেকে নেমে গেছে। আপনি কয়জনকে মারবেন, কতজনকে মারবেন? বিবেক, এখন জাগ্রত জনতা জেগে উঠেছে। আপনি রাজাকার আল বদর বলে বলে বাংলাদেশের পুরো মানুষকে রাজাকার আল বদর বানায় ফেলছেন। জামাত শিবির বলে বলে পুরো বাংলাদেশের ছাত্র সমাজকে রাজাকার আল বদর বানায় ফেলছেন। আপনি প্রধানমন্ত্রী হয়ে কিভাবে বলেন এই দেশে মুক্তিযুদ্ধের সন্তানরা চাকরি পাবে না রাজাকার আল বদরের ছেলেরা চাকরি পাবে? আরে আপনি কি ধরনের মহিলা? আপনি আজকে 53-54 বছরের পরে কোন রাজাকার আল বদর বেঁচে আছে? আর কোরআন শরীফে স্পষ্ট লেখা আছে, বাপের অন্যায়ের জন্য কোনো সন্তান দায়ী নয়, সন্তানের অন্যায়ের জন্য বাবা দায়ী নয়। আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলছেন। আপনি এই যে, আপনাকে আমি প্রশ্ন করেছিলাম, মনে আছে 1997 সালের 28শে ডিসেম্বর সকাল 10:30টায় একটা বিশাল সমাবেশে আপনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি যেদিন ক্ষমতায় আসলেন সেদিন থেকে বাংলাদেশকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে আপনি দুই ভাগ করার জন্য আপনি বিভিন্ন অর্গানাইজেশন জারি হয়ে গেছে। আপনি কি মনে করেন সোনার বাংলা করতে গিয়ে আপনি দেশকে ঐক্যবদ্ধ না করে এই দেশ বিভক্ত করবেন এবং আদৌ কি দেশের স্বাধীনতার বিপক্ষে কেউ আছে? আপনি তখন খুব সহজ সরল ছিলেন, শয়তান আর আপনার উপর সওয়ার হইতে পারে নাই। তখন আপনি বলেছিলেন, আপনি ঠিকই বলেছেন। সুতরাং আসুন প্রিয় দেশবাসী, আমার শেষ কথা হলো, পুরো দেশের জনগণকে, সকল বাহিনীদেরকে, তারও এই দেশের জনগণ, আমরা যারা রিটায়ার্ড আমরাও এই দেশের জনগণ, এই দেশের জন্ম, এই দেশের মাটিতে মানুষ, এই দেশের আবহাওয়ায় আমরা বড় হচ্ছি, এই দেশের অক্সিজেন নিচ্ছি, সকলের অধিকার আছে। হাসিনার জানা অধিকার আছে, তার চেয়ে বেশি অধিকার আমাদের আছে। সেই অধিকার নিয়ে আজকে ইস্পাত কঠিন দৃঢ়তার সাথে এই মাফিয়ার বিরুদ্ধে আমাদের লড়তে হবে, আমাদের দেশকে বাঁচাতে হবে। আমরা দেশকে একটা অগ্নিকুণ্ডে পরিণত হওয়ার সুযোগ দিতে পারি না, একটা অগ্নুৎপাত হওয়ার সুযোগ দিতে পারি না। আমাদের এই দেশ শান্তির দেশ হবে, সোনার বাংলা হবে, এই ছেলে মেয়েরা গড়ে তুলবে যারা আজকে নেতৃত্ব দিচ্ছে। তাই প্রিয় দেশবাসী, পৃথিবীতে যে যেখানে আছেন বাংলাদেশি, আপনারাও একনিষ্ঠভাবে শপথ নেন, পরবর্তীতে যে সরকারটা আসবে সেই সরকারটা প্রত্যেকটা মানুষকে হতে হবে 100% সৎ, 100% সৎ, ইমানদার এবং মিথ্যাবাদী না, এবং তারা ধর্মীয় জ্ঞান রাখে। মুসলমান 93% মুসলমান যাদেরকে তারা পরিচালনা করবে সেই জ্ঞান তাদের থাকতে হবে, কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে, সৎ হইতে হবে, যোগ্য হতে হবে। এই ছাড়া কোনো লেসপন্সারকে সেই সরকারি যদি ঢুকানো হয় আপনারা আবার বিপ্লব ঘটাবেন, না হলে এই দেশটা কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে, অরবিটের বাইরে ঘুরতে থাকবে। সুতরাং এই বলে আমি শেষ করছি। প্রিয় জনগণ, আমি যদি আমার কথায় কারো একটু আঘাত দিয়ে থাকি, আমি বলছি ইমানদারদের আঘাতপ্রাপ্ত হোক, আমি তাতে মাইন্ড করি না। যারা দেশদ্রোহী তাদের বুকে ছিদ্র হয়ে যাক আমার কথা, আমি তাতে মাইন্ড করি না। যারা দেশপ্রেমিক যদি আমার কথায় বিন্দু মাত্র আঘাত পান, কিংবা আমাকে যারা ভালোবাসেন আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহু আকবার।
জি, সেলিম ভাই, কি মনে হচ্ছে, ধরেন সেনাবাহিনীর এখন পর্যন্ত ২-৪টা ঘটনা যা দেখা যাচ্ছে, এটা কি অন্য কিছু ঘটার মানে সেনাবাহিনীর এটাও কি কোনো নাটকের চক্রান্তের কোনো অংশ হতে পারে কিনা? কালকে কি পরিস্থিতি হতে পারে দেশে মনে করেন? শোনেন, সেনাবাহিনী তো মনে হয় সেনাবাহিনী একটা ভূমিকা এখন মানে অবধার্য, অপরিহার্য হয়ে দাঁড়াইছে। তার কারণ দেশের যে পরিস্থিতি, সেনাবাহিনী তো দেশ রক্ষার জন্য। এখন তো দেশ তো এই আব্দুল হক ভাই বলে গেল, দেশের বিরুদ্ধে চরম একটা ষড়যন্ত্র চলতেছে, যার জন্য পলিটিক্যাল লিডারশিপে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের বুদ্ধিজীবী সমাজকে ধ্বংস করা হয়েছে, আমাদের জুডিশিয়ারি ধ্বংস করা হয়েছে, আমাদের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। সেনাবাহিনী যদি এটা অনুধাবন না করতে পারে, সেটা আনফরচুনেট, ভেরি আনফরচুনেট। এখন জেনারেল ওয়াকারুজ্জামান যদি এইখানে আসা, ওনার ইয়েটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেনাবাহিনীর ইন্টারভেনশন যে সব বন্ধ করো। এবং যে সরকারের এমনি তো ৩-৩টে নির্বাচন করেছে যাদের কোনো লেজিটিমেসি নাই, তারপরে তো এই হত্যাযজ্ঞ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে, টাকা পাচার করে, চুরি করে, আহ, সমস্ত প্রকার ক্রাইম করে, এখন কমলমতি ছাত্রদের বুকে গুলি করা হচ্ছে। হোয়াট ইজ লেফট? কি আর বাকি আছে? কিছুই তো নাই। দেশ তো ধ্বংসের দিকে যাচ্ছে। তো সেনাবাহিনী তো আমার মনে হয় একটু অগ্রণী ভূমিকা নিয়ে অবশ্যম্ভাবী এদের দেশ রক্ষা করা। এখন আর এটা আভ্যন্তরীণ কোনো ব্যাপার নাই মনে হয়। এটা দেশ রক্ষা করা, দেশের জনগণকে রক্ষা করা। এই দায়িত্বটা আলটিমেটলি সেনাবাহিনীর হাতে। এখন জানেন না, আমাদের সরকার কার্যকরী নাই। আমাদের সরকার আমাদের জনগণের চিন্তা ভাবনা করে না, আমাদের জনগণের রিপ্রেজেন্ট করে না, আমাদের জনগণের কল্যাণে তাদের কোনো অ্যাটেনশন নাই। তো এক্ষেত্রে সেনাবাহিনীর তো আসা উচিত। আমার যা মনে হয় যে উপরের জেনারেল গুলো তো বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা দিয়ে, বিভিন্ন ভাবে যা শোনা যায়, আপনিও জানেন আমিও জানি, একটা লোকজনরে ওখানে বসা রয়েছে কমান্ডের উপরে, যাতে কিন্তু আমার মনে হয় না এই সেনাবাহিনীর সোলজাররা বা ঊর্ধ্বতন অফিসাররা এইটা পছন্দ করছে। তো সেক্ষেত্রে যেহেতু সেনাবাহিনী দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় আর ইন্টারভিন করছে না, পুলিশ তো অলরেডি পুলিশ তো অলরেডি তেমন কোনো প্রতিরোধ করতে পারছে না। তো দেয়ারফর আর মানুষ যেভাবে নেমেছে, এই এখন যদি বিদেশি শক্তি টক্তি ছাড়া কোন রকমের ষড়যন্ত্র ছাড়া, বড় ধরনের ষড়যন্ত্র ছাড়া, যেটা সেনাবাহিনী এই ষড়যন্ত্র রোকবে না, তাইলে দেশের ভবিষ্যৎ মানে স্বাধীনতা সূর্য ওই সিরাজউদ্দৌলার সময় অস্তমিত হয়েছিল, আবারও হবে। এবং যারা এই দায়িত্বে আছে তারা নব্য মির্জাফর হিসেবে আরো কয়েক বছর কাটবে। এখন সেনাবাহিনী মির্জাফরের ভূমিকা পালন করবে না দেশপ্রেমিক সোলজার হিসেবে পালন করবে, এটা তাদের তাদের অনুধাবনের বিষয়, তাদের যারা কমান্ড দেয় তাদের বিষয়। এবং যারা কমান্ড দেয় তারা অত্যন্ত চৌকুশ অফিসার বলে আমি মনে করি। তার কারণ সেনাবাহিনীতে বহু খুবই ট্যালেন্টেড লোকজন যারা, তারাই সেনাবাহিনীতে যায় এবং সেনাবাহিনীর দেশপ্রেমে উদ্বুদ্ধ করা হয়। এখন যদি সেটাও নষ্ট হয়ে যায়, তাইলে আর এই জাতির আশা ভরসার কিছু নাই। শেখ হাসিনা ধরেন এই গভর্নমেন্ট এই পর্যায়ে কেন আসলো? আজকেও যে এই যে আওয়ামী লীগদের পথে নামায় এত লোককে মারা হলো, রাষ্ট্রের সরকারের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব বিভাজন সৃষ্টি করে একটা জাতিকে ইউনিফাইড করা, একত্রিত করা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা জনজীবনে। আরেকটা লোক সেনাবাহিনীর মানে জনগণের একটা বিক্ষুব্ধ অংশ প্রতিবাদ করতেই পারে, তাই বলে যে তাদের আক্রমণ করতে হবে এটা তো না। এদের বুদ্ধিমত্তা রাজনীতি দিয়েই প্রতিবাদ করা উচিত, তাদের দাবি দাবা নিয়ে আলাপ করা উচিত। প্রথম আলোকান কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে ছাত্রলীগ জমাই দিয়ে একটা বড়, সাথে সাথে পুলিশ দিয়ে গুলি করা হয়েছে, তারপরে ধরপাকড়, তারপরে তাদের গুম করা, তারপরে তাদের তুলে নেওয়া, তাদের মা বাপ আত্মীয় স্বজনকে তুলে নেওয়া, সমস্যা একটার পর একটা। এই অ্যাডমিনিস্ট্রেশনে আমার চিন্তা হয় যে এই অ্যাডমিনিস্ট্রেশনে কি টোটালি মগজহীন লোকজন, টোটালি ডিভয়েড হেড, বুদ্ধিমত্তা বলতে কি কিছু নাই, বিচক্ষণতা বলতে কি কিছুই নাই।
যা প্রথমেই আমি বলেছিলাম যে দুর্বৃত্তায়নের রাজনীতি এখন ক্ষমতার লোক দুর্বৃত্তদের কাছে, যাদের মাথা কাটা কিছু নাই, যারা অস্ত্রের ভাষায় কথা বলে, হুমকির ভাষায় কথা বলে, মানুষের অহমিকা তুচ্ছতাচ্ছিলের বিষয়ে কথা বলে, এই নেতৃত্ব হলে তো তার এই হবেই। এটা অবশ্যম্ভাবী অপরিহার্য ফলাফল যা এসে এখন আমরা ভোগ করছি। কিন্তু তারপরেও এখন মানুষ যখন জেগে উঠেছে, তারপরে সরকারে যারা আছে, আমি রাজনীতির নেতৃত্বে এদের দিয়ে আমার হোপ কোনোদিনে নাই। তার কারণ আমি এদের অনেকের সাথে অ্যাসোসিয়েশন আছে, অনেকের সাথে বহু ধরনের ইয়ে ছিল, আমি দেখছি যে এদের দিয়ে কোনো ভরসা নাই। কিন্তু যারা সরকারি চাকরিজীবী, এই যে সিভিল সার্ভেন্টরা আছে, সেখানে অনেক শিক্ষিত লোকজন আছে, মিলিটারিতে আছে, কিন্তু তারা তো কোনো দায়িত্ব পালন করছে না। সবাই দেখি এই দুর্নীতিগ্রস্ত হয়ে মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, মেধাশূন্য হয়ে গেছে, অথবা মির্জাফরে পরিণত হয়েছে। এইটাই আমার প্রশ্ন। তবে একটা কথা বলি ইলিয়াস ভাই, আই সি লাইট ইন দ্য এন্ড অফ দ্য টানেল। তার কারণ এই যে ইয়াং জেনারেশন যে প্রত্যয় নিয়ে বুক পেতে দিচ্ছে, এবং তারা দেখেন এই যে সমন্বয়কারীরা, এই সরকারের পতন অলমোস্ট এরা দ্বার প্রান্তে, 12টা বাজাই দিচ্ছে, আর মাত্র 15 মিনিট বাকি যা মনে হচ্ছে, যদি অন্য কোনো না হয়। তারা কি সিস্টেমেটিক ভাবে আন্দোলনটা এই পর্যন্ত নিয়ে আসে, যা বাংলাদেশের ইতিহাসে দেখছি এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে, বিএনপি আন্দোলন হয়েছে, কিন্তু এত সিস্টেমেটিক ভিত্তিতে এই বয়েলিং পয়েন্টটা আনতে পারে নাই। আপামর জনসাধারণকে, শিশু থেকে শুরু করে সমস্ত পেশাজীবী, রিটায়ার্ড মিলিটারি অফিসার, রিটায়ার্ড পেশাজীবী সংগঠন, শিল্পী, লয়ার, সব ধরনের সংগঠন এর সাথে জড়িত আছে। আর সব মানুষের একটা প্রত্যয় জেগেছে, আত্মবিশ্বাসে বলিয়ান এই জাতি, একে সরানোর। শেখ হাসিনার পতন অবশ্যম্ভাবী আমার যা মনে হচ্ছে, কিন্তু এরা একটা ভুল করে যে এরা হয়তো এই দেশেই থাকতে পারত, এরা হয়তো সহসায় পদত্যাগ করলে একটা নির্বাচনের মাধ্যমে দিয়ে কনস্টিটিউশন ফ্রেমওয়ার্ক একটা দিয়ে তারা আবারও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু বর্তমানে যে অবস্থা, তাতে ভবিষ্যতে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুব কম, এসব পালাই দিতে হবে। আর একটা কথা আমি বলি, এইরা যারা বিদেশে পালাই যাবে, তাদের বিদেশে থাকাও কঠিন হয়ে দাঁড়াবে। তার কারণে এই যে অত্যাচারের কাহিনী সারা দুনিয়ায় গেছে, ইউরোপিয়ান পার্লামেন্টে বিল আলোচনা হয়েছে, দেশগুলোয় ইন্ডিভিজুয়ালি স্টেপস নিচ্ছে, অস্ট্রেলিয়া স্টেপ নিচ্ছে, কানাডা স্টেপ নিচ্ছে, আমেরিকা স্টেপস নিচ্ছে, আমেরিকান ল মেকাররা বিলিংকানরে বলছে সমর্থন দাও ছাত্রদের। সো এটা ওয়ার্ল্ড ওয়াইড জাগরণ সৃষ্টি করেছে এই কয়েকজন সমন্বয়ক, 10 জন না 11 জন সমন্বয়ক, ইউনিভার্সিটিতে পড়া, বেশি বয়স না 20-22, এরাই যদি দেশের ফিউচার লিডার হয়, এরাই সেই সময় নিরাপদ সড়কের আন্দোলন দিচ্ছে, অত্যন্ত সুশৃঙ্খলার সাথে দিচ্ছিল, এইটাও দিচ্ছিল তারা। এরা করাপ্ট না। আর এই জেনারেশন ইজ ইমবিউড উইথ নলেজ। তার কারণ এই যে ইন্টারনেট বিভিন্ন জিনিস দুনিয়াকে হাতের মুঠোয় এনে দিছে, যা তারা শিখছে বিভিন্ন দেশের কালচার, বিভিন্ন দেশের পলিটিক্যাল সিস্টেম, সবকিছু দিয়ে। তো সেক্ষেত্রে ওই বঙ্গবন্ধুর কথা, মরতে যখন শিখেছি আমাদের আর কেউ দাবিয়ে রাখতে পারবে না, তো এই জেনারেশন মুক্ত শিখছে। এই কথাটা কিন্তু সার্বজনীন ভাবে সত্য যে কোনো দেশে। তো এখন এর সরকার আমার মনে হয় না আর বেশিক্ষণ টিকবে। তার কারণ আপনি যদি জেনারেল ওয়াকারের গতকালকের কথা শোনেন, এনার পরে আমি একটু নেই, তার কারণ এই মৃত্যুহানি হচ্ছে এ নিয়ে তেমন কোনো দুঃখ প্রকাশ উনি করেন নাই। উনি সরকারের সাথে তাল মিলায় সম্পাদানি হয়েছে সেইটা নিয়ে হয়েছে। আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড আমাদের কমান্ডার ইন চিফের কাছ থেকে এই কথাটা শুনে। আশা করি ওনার অবশ্যই সরকারের প্রতি আনুগত্য থাকবে। আমরা তো বাইরের লোক, আমরা কথা বলতে পারছি, চাকরিতে থাকলে সবসময় অনেক কথা বলা যায় না, বাট তার ইন্টারনাল ব্লিডিং যদি হয়ে থাকে, আই উইল বি ভেরি গ্ল্যাড, আই হ্যাভ এ রেসপেক্ট ফর হিম। তো আমার মনে হয় যে আর বেশি দেরি নাই, 12:15 বাজিছে, আর 15 মিনিট বাকি বাঁচতে। সরকারের এই মুমূর্ষু অবস্থা, আর এইটাই মুমূর্ষু অবস্থা থাকাই উচিত। এরা সমূলে নির্বাসিত হওয়া উচিত এই দেশ থেকে। এদের মতো পাপীর জন্য বাংলাদেশের পবিত্র মাটি না।
যেখানে লক্ষ লক্ষ শহীদের লক্ষ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে ওই দেশ হয়েছে। এগুলা পাপী, এগুলো চোর, এগুলো বদমাশ, এইগুলা অপরাধী, এইগুলা এমন কোন হীন কার্য নাই যে এরা করে না। এই আমার মনে হয় এই ছাত্ররা, এদের তো চোখ অন্ধ না, এদের চোখ খুব এবং তারা জেগে উঠেছে, বাংলা জেগে উঠেছে, বাংলা জেগে উঠেছে। ইনশাল্লাহ। জি ভাই, আমরা 15 মিনিট দূরত্বে আছি। বাংলাদেশের জনগণ, আপনারা ইনশাল্লাহ আপনাদের দৃষ্টি খোলা রাখুন। নির্ঘুম একটা রাত কাটাতে হবে, ওরা যেন পালাতে না পারে। সবশেষে একটা কথা বলে শেষ করব যে, একটা কথা আর একটু বলে দিই আমি, আব্দুল হক বাইরে বলছি, আপনারা মিলিটারি রিটায়ার্ড অফিসার, আপনাদের নিশ্চয়ই জুনিয়র কলিগরা ওখানে আছে, যাদের ট্রেনিং দিচ্ছেন, যাদের হাতে ধরে সেনাবাহিনীর শৃঙ্খলা, যোগাযোগ রাখেন তাদের সাথে, তাদের বলেন, যেমন ইকবাল করিম ভুঁইয়া আজকে বলছে যে এইটা নিয়ে আর ঘরে বসে থাকতে পারছি না। কোন মায়ের বুক যেন মিলিটারির বুলেটে ক্ষতি না হয়, জাতির শেষ আশ্রয় স্থল যেন ধ্বংস না করে এই কয় মিলিটারি অফিসার। এবং যেসব অতি উৎসাহী জেনারেলরা এইটা হত্যাকাণ্ডে বিশ্বাসী, আমরা বিভিন্ন দায়ে শুনতেছি, তাদের দিকে নজর রাখুন। তারা যেন কোন রকম এই জন আন্দোলনকে কমলমতি ছাত্রদের পরে গুলি না করে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন, গুলি করে 10 দিন কামাইলেও 20 দিন দবায় রাখতে পারবেন না। এইটা আবার দাবানলের মতো জ্বলে উঠতে বাধ্য এবং চলবেই না। এটা সেলিম ভাই ধরেন, ওরা ওই যে হেফাজতের রাতে মেরেছে, 14 নির্বাচনে 5 জানুয়ারির পরপর হত্যাকাণ্ড করেছে, করার পরে সব ঝিমিয়ে গিয়েছে, কেউ এটা নিয়ে কথা বলে না। এইবারই প্রথম ছাত্ররা মারার পরেও পরের দিন আবার রাস্তায় নেমে এসেছে। সো সেই ভয় আর এখন বাংলাদেশের মানুষের না। আমি ওই কথাটা একটু বলাই, হেফাজত ছিল একটা সেগমেন্ট অফ দ্য পপুলেশন, ইসলামিক দলে বিশ্বাস করে, তাদের ভিতরেও তারা ইউনিফাইড না, তাদের ভিতরে বিরাট ডিভিশন আছে। এবার কিন্তু সেই ডিভিশন নাই, এবার আপামর জনসাধারণ, এইটা মানুষ কারো কোন আন্দোলন না, এটা ছাত্র আন্দোলনের সীমাবদ্ধ নাই, এইটা এখন আপামর জনসাধারণের, বাংলাদেশিদের বাংলাদেশিদের। ইভেন আপনি যদি দেখেন, এই সেন্টিমেন্ট ওয়েস্ট বেঙ্গলেও ছড়িয়ে পড়েছে, ওয়েস্ট বেঙ্গলের বাঙালিরাও ব্লিডিং হচ্ছে। এই সেন্টিমেন্টার আজকে সীমানায় আবদ্ধ নাই, এইটা বাংলাদেশের সীমানা নাই, এটা সারা দুনিয়ায় ছড়ায় পড়েছে। যেখানে বাংলাভাষী ভাষাভাষী আছে এবং যেখানে বাঙালি আছে, সব জায়গায়, এবং বিবেকমান মানুষরা ব্লিডিং হচ্ছে। গতকালকে 22 জন সেনেটর আমেরিকান সরকারের হস্তক্ষেপ সে কামনা করেছে এই ব্যাপারে। তো এইটা মানবতার আন্দোলনে পরিণত হয়েছে, এইটা কোনো জাতীয় আন্দোলনও না, মানবতার, বাংলাদেশের আপামর জনতার আন্দোলন থেকে মানবতার আন্দোলনে পরিণত হয়েছে। সারা ওয়ার্ল্ডের পরে চোখ রাখছে। আর আপনি দেখছেন যে মন্ত্রী, এই যে সরকারের দুর্নীতিবাজরা অলরেডি পালানো শুরু করেছে, আর যারা আছে দেশের সবারই পালানির একটা ব্যবস্থা আছে। আমি সেটা বলেই শেষ করছিলাম যে, যারা শেখ হাসিনার পরিবারের কেউ এখন আর দেশে নাই, এমপি, মন্ত্রী, ব্যবসায়ী, সেনাবাহিনীর অনেক কর্মকর্তা, তারাও পালিয়েছে। কিন্তু এখন এই ছাত্রলীগ, যুবলীগের যেগুলি কিনা 10 টাকা 20 টাকা দিয়ে ওই নেতাকে অভিভাবক বলে ফেসবুকে পোস্ট করে, শুধু ওগুলো আছে। সো আপনাদের কাছে শুধু শেষ প্রশ্নটা করে যাই যে, কোনো দেশের ভিসা তো বহু পরের কথা, পাসপোর্টটা করা আছে তো, তাহলে কিন্তু পিটুনি খায় তারপরে মরতে হবে। অতএব খুব সাবধান, আজকে কালকের সময়টা হিসাব করে পা ফেলতে হবে উভয় পক্ষকেই। সবাই ভালো থাকবেন। আপনার সাথে আমিও একটু যোগ করি, এই ছাত্রলীগ, আওয়ামী লীগের কর্মীরা অনেকেই দেশপ্রেমিক ছিল, কিন্তু এই যে গুন্ডা বাহিনী আর দুর্বৃত্তায়নের ফলে তারা কিন্তু, তাদের কিন্তু দেশে থাকতে হবে। আর যারা টাকা পয়সা নিয়ে চুরি করছে তারা সরে যাবে, কিন্তু তাদেরও আমরা শান্তিতে থাকতে দেবো না, তাদেরও আমরা শান্তিতে থাকতে দেবো না। আমি বলে দিতে পারি, সবাই বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। অ্যাটর্নি শেখ সেলিম ভাই, আপনাকে একটা কথা বলি, আপনি বলছেন ভালো, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যদি নাম লেখা থাকে কারো, সে কখনো মানুষ হতে পারে না। এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। এখন বাংলাদেশের মানুষ পৌঁছে গেছে তারা, হ্যাঁ, না এই পর্যায়ে পৌঁছে গেছে, মানে অনেক আগেই। আপনি যে বলেন যারা ভালো আছে, কে ভালো আছে, একটা নাম যদি বলতে পারেন, আমি আপনাকে 1 লক্ষ, আমি দেখিনি।
কিন্তু শুনলাম এই তো কিছু আপনি কিছু খুব ভালো ছাত্রলীগ পদত্যাগ করে এই কোটা আন্দোলনের সাথে যোগ দিছে, কিছু হয়তো বা ভালো এগুলি থাকতে ভয়, পারে। এগুলি ভয়, এগুলি করছে ভয়, এগুলো ভয়। আপনি দেশে নাই তো, আচ্ছা। আমরা তো দেখতেছি তাদের পিঠ ভিতরে বাঁচানোর জন্য। মানবতা বলতে কোনো জিনিস নাই। মানবতা, আপনি মানবতা যদি তারা এই যে 15-20 বছর ধরে একবারও দেখছেন কোন ছাত্রলীগ, যুবলীগ কেউ একটু পদত্যাগ করছে? এই যে না। আপনারা একটা শেষ কথা বলে দেই, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, one of the brilliant officer in the history of Bangladesh, সেই অফিসারটাকে দিনে দুপুরে তার বাড়ি থেকে সে একটা রুমে পালিয়েছিল, সেই রুমের তালা ভেঙে টেনে হিসড়ে নানা নির্যাতন করে দিনে দুপুরে এই পুলিশ বাহিনীর লোকেরা তাকে নিয়ে গেল দিনে দুপুরে। আজ পর্যন্ত তার হদিশ নাই। আপনি বলেন কেউ কি কোনো প্রতিবাদ করেছে? কেউ প্রতিবাদ করেছে? তো ভাই সেলিম ভাই আপনাকে বলবো, আপনি এই জিনিস যে কি জিনিস আওয়ামী লীগ, এটা যদি আপনি বিগত 15 বছর দেশে থাকতেন তাইলে আপনি বলতেন না যারা ভালো আছে। তো ভালো আছে আগে তো, যখন একটা ভালো মানুষ দেখতেছে খুন হচ্ছে, খারাপি হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে, সেখান থেকে সে চলে আসবে। ভালো হলেও কোথায় তারা? হ্যাঁ, সেই জন্য বাংলাদেশের মানুষ বলে তুই মানুষ না আওয়ামী লীগ, বুঝছেন? মানুষ না আওয়ামী লীগ। সরি, এখানে আমার শেষ। আমি আপনাকে আঘাত দেওয়ার জন্য বলি নাই শেখ সেলিম ভাই, আমাদের আমি সেটা আঘাত হিসেবে নিচ্ছি না। আমরা তো হোপফুল মানুষ, আমরা বিদেশে থাকি, আমরা অতটা হয়তো আপনার মতো জানি না, সেই পার্সপেক্টিভ থেকে বললাম আর কি। অনেক ধন্যবাদ। জি, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। ভালো লাগলো হক ভাই। জি, আসসালামু আলাইকুম। আমার জন্য। আর আপনার ফোন নাম্বারটা আমি ইলিয়াস ভাইয়ের কাছ থেকে নিয়ে নিব।